আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফ উদ্দিন, অর্থোপেডিক এবং ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে আপনাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এক্সট্রিমিটি নিয়ে কথা বলবো। এক্সট্রিমিটি দুটো অংশ বিভক্ত, একটা হচ্ছে আপার এক্সট্রিমিটি আর একটা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি। প্রথমে আমরা আপার এক্সট্রিমিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এক্সট্রিমিটি থেকে মোটামুটি আপার এবং লোয়ার এক্সট্রিমিটি মিলিয়ে প্রতি বছর রেসিডেন্সিতে অন্তত 5টা প্রশ্ন থাকে। সর্বশেষ যে রেসিডেন্সি 2024 সালের যে রেসিডেন্সি, সেখানে 5টা প্রশ্ন ছিল শুধুমাত্র এক্সট্রিমিটি থেকে, আপার এবং লোয়ার লিম্ব মিলিয়ে। তো এই জন্য এক্সট্রিমিটিটা পড়ার সময় আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। এবং আপনারা অনেকেই, আমরা যখন রেসিডেন্সির প্রিপারেশন নিয়েছিলাম তখন এবং এখনো অনেকে অ্যানাটমিটা পুরোপুরি স্কিপ করে যায়। অনেকের ধারণা অ্যানাটমি থেকে প্রশ্ন তোলাটা খুবই কঠিন এবং অ্যানাটমি থেকে কমন প্রশ্ন পড়ে না, কিন্তু এই বিষয়টা এক্সট্রিমিটির ক্ষেত্রে পুরোপুরি আলাদা। কারণ আমাদের যেটা অবজারভেশন, এবং আপনারা যদি আপনাদের এই লাস্ট আওয়ারটার প্রশ্নগুলো দেখেন, এক্সট্রিমিটি অংশটা দেখেন, তাহলে দেখবেন যে অনেকগুলো প্রশ্নই একাধিকবার এসেছে এবং সেই প্রশ্নগুলো এমন যে আপনি যদি ভালো করে পড়েন তাহলে এই টপিকটা আপনি সহজে আনসার করতে পারবেন। এই জন্য এক্সট্রিমিটি অ্যানাটমির অন্যান্য অংশের মতো না যে পড়লেও আপনার ভুল হবে অথবা পড়লেও প্রশ্ন কমন হবে না, এরকম জিনিসটা সাধারণত আমরা এক্সট্রিমিটিতে দেখি না। এই জন্য এক্সট্রিমিটিটা আপনারা একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এক্সট্রিমিটি থেকে আপনার অ্যানাটমি থেকে মানে অ্যানাটমির এক্সট্রিমিটি অংশ থেকেই আপনার নাম্বার তোলার সবচেয়ে বেশি চান্স থাকে। তো প্রথমে আমরা এক্সট্রিমিটির আপনাদের লেকচার শিটটা আপনারা খুলবেন। আমরা আমাদের আজকের এই ক্লাসটা, এবং আমরা আসলে এই জেনেসিসের হোল যে ক্লাসগুলো সবগুলোকে আমাদের লেকচার শিটের আলোকে সাজিয়েছি এবং লেকচার শিটে আপনাদের যাবতীয় তথ্য আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এর মধ্যে কিছু কিছু ইনফরমেশন লেকচার শিটে আমরা হয়তো বিভিন্ন কারণে দিতে পারিনি, সেই জিনিসগুলো আমরা ক্লাসে বলে দিই। সেই জিনিসগুলো নিয়ে আপনাদের মেইন বুক বানাবেন হচ্ছে আপনারা এই লেকচার শিটটাকে। সো শুরু করা যাক। আমরা প্রথমে আজকে আপনাদের সাথে আপার এক্সট্রিমিটি নিয়ে কথা বলবো। আপার এবং লোয়ার এক্সট্রিমিটির মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আপনাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে হচ্ছে আপার এক্সট্রিমিটি থেকে। এই জন্য আপার এক্সট্রিমিটিতে আপনারা একটু বেশি সময় দিবেন। আপার এক্সট্রিমিটির কিছু অংশ আছে খুবই গুরুত্বপূর্ণ, আবার কিছু অংশ আছে একটু কম গুরুত্বপূর্ণ। তো এই খুবই গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আসলে আমরা এই কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সাজিয়েছি। সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আলাদা করে কিছু না, সেটা হচ্ছে বিভিন্ন অবজারভেশনের মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে কিছু কিছু টপিক থেকে বারবার কোশ্চেন এসেছে, তো সেই জিনিসগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বের অধিকারী, এবং কিছু কিছু টপিক থেকে কম বার প্রশ্ন এসেছে সেগুলো আমরা বলে দিই যে এগুলো আপনারা পড়বেন কিন্তু একটু কম পড়লেও চলবে। তো এই জন্য আমরা প্রথমে আপনাদেরকে বলি যে আমাদের আজকের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আপার এক্সট্রিমিটি। এই আপার এক্সট্রিমিটি কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার এসেছে। আপনারা একটু আপনাদের লেকচার শিটে চলে যান, লেকচার শিটের 1 নাম্বার পৃষ্ঠায় চলে যান। লেকচার শিটের প্রথমেই দেখেন সেখানে বোনস, তারপরে এক্সিলা, স্ক্যাপুলা রিজিয়ন, এভাবে করে অনেকগুলো টপিক আছে। এর মধ্যে আপনার প্রথমে যেমন আমাদের একটা জিনিস দেখেন সেটা হচ্ছে হিউমেরাস। বোনস গুলোর মধ্যে বারবার প্রশ্ন এসেছে হচ্ছে হিউমেরাস থেকে। হিউমেরাস আপনারা 2টো স্টার দেন। এরপর স্ক্যাপুলা থেকে কয়েকবার প্রশ্ন এসেছে, বিশেষ করে স্ক্যাপুলার একটা টপিক আছে সেটা হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এই উইঙ্গিং অফ স্ক্যাপুলা থেকে অনেকবার প্রশ্ন এসেছে। পৃথিবীর সব ধরনের পরীক্ষায় এই প্রশ্নটা আসে, এই জন্য এই উইঙ্গিং অফ স্ক্যাপুলা বা স্ক্যাপুলা টপিকটাকে আপনারা 3টে স্টার দিবেন। এরপর কার্পাল বোন, এবং কার্পাল বোন গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্পাল বোন হচ্ছে স্ক্যাপয়েড বোন। সেই স্ক্যাপয়েড ফ্র্যাকচার অনেকবার আপনাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় এসেছে। সো কার্পাল বোনের মধ্যে স্ক্যাপয়েড বোনটা আপনার জন্য আলাদা গুরুত্বের অধিকারী, স্ক্যাপয়েড বোনটা আপনি আলাদা করে পড়বেন। এরপরে দেখেন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, এটা সাধারণত পার্ট 1 পরীক্ষা এখান থেকে বেশি প্রশ্ন আসে, রেসিডেন্সি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য এটাতে আপনার 2টে স্টার দিয়ে রাখেন। এক্সিলার বাউন্ডারি এবং কন্টেন্টের মধ্যে আমরা সাধারণত বলি যে বাউন্ডারি এবং কন্টেন্ট দুটোই পড়তে হবে, তবে সবচেয়ে গুরুত্ব হচ্ছে কন্টেন্টটা থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, এই কন্টেন্টটাতে আপনার 3টে স্টার দেন। এক্সিলার ওখানে একটা টপিক আছে দেখেন, সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস আপনি যদি
আপার এবং লোয়ার এক্সট্রিমিটি মিলিয়ে কোনো জিনিস নাও পড়েন, কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাসটা আপনাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই জন্য ব্রাকিয়াল প্লেক্সাসের পাশে আপনি ইনফিনিটি স্টার দেন এবং লিখে রাখেন যে এটা হচ্ছে আপনার আপার লিম্বের মধ্যে অবশ্যই পাঠ্য একটা জিনিস, এটা আপনি খুব ভালো করে পড়ে যাবেন। ব্রাকিয়াল প্লেক্সাসের অ্যানাটমি, ব্রাকিয়াল প্লেক্সাসের ইনজুরি হলে কি হয়, এটা আপনার এক্সট্রিমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো এটাতে আপনি একটা ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। স্কেপুলার রিজিয়নের মাসলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাসল রিজিয়ন হচ্ছে মাস্কুলোটেন্ডিনাস বা রোটেটর কাপ, ইনফিনিটি স্টার দিয়ে থাকেন। কেন ইনফিনিটি স্টার আমরা যখন পড়বো আপনি তখন খেয়াল করবেন যে এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। এরপর ডেল্টয়েড মাসলে আপনি 3টে স্টার দেন, ল্যাটিসিমাস ডরসিতে আপনি 3টে স্টার দেন। ডেল্টয়েড মাসল এবং ল্যাটিসিমাস ডরসি, বিশেষ করে ল্যাটিসিমাস ডরসি থেকে অনেকগুলো সিঙ্গেল বেস্ট প্রশ্ন পার্ট 1 পরীক্ষায় বিভিন্ন সময় আসতো, এবং যখনই রেসিডেন্সি পরীক্ষায় এসবিএটা যোগ করা হয়েছে তখন ল্যাটিসিমাস ডরসির গুরুত্ব অনেক বেড়ে গেছে। সো এটাতে আপনি 3টে স্টার দেন। ফোর আর্মের এবং হ্যান্ডের মাসল অফ ফোর আর্ম, ফ্লেক্সর রেটিনিকুলাম এবং কার্পাল টানেল সিন্ড্রোম, এই 3টা ইনফিনিটি স্টার। এবং এই 3টা যদি আপনি খুব ভালো করে পড়েন, বিশেষ করে মাসল অফ ফোর আর্ম এবং পরবর্তীতে মাসল অফ হ্যান্ড 17 নম্বর এবং 21 নম্বর, এই টপিকগুলো আপনার ইনফিনিটি স্টার। কেন ইনফিনিটি স্টার? কারণ আপনি যদি খুব ভালো করে ফোর আর্মের মাসলগুলো, মানে ফোর আর্মের মাসলগুলোর কাজ, ফোর আর্মের মাসলগুলোর নার্ভ সাপ্লাই, এটা যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রিমিটির অন্যান্য যে গুরুত্বপূর্ণ জিনিস, এর পরে যে জিনিসটা আছে নার্ভ, সেই নার্ভটা আপনি খুব ভালো করে পড়ে যাবেন। সো মাসল অফ ফোর আর্ম এবং মাসল অফ হ্যান্ড, এই দুটো টপিক হচ্ছে আপনার জন্য ইনফিনিটি স্টার। তো এই টপিকগুলোর মধ্যে আপনি কি পড়বেন সেটা আমরা আপনাদের যখন পড়াচ্ছি তখন আমরা বলবো। সবকিছু আলাদা করে পড়তে হবে না, কয়েকটা জিনিস আপনাকে এখান থেকে পড়তে হবে। নার্ভের মধ্যে রেসিডেন্সি পরীক্ষার জন্য মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ এবং আল্নার নার্ভ, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অধিকাংশ সময় প্রশ্ন এসেছে রেডিয়াল নার্ভ এবং আল্নার নার্ভ থেকে। এই জন্য রেডিয়াল নার্ভ এবং আল্নার নার্ভটাতে আপনি ইনফিনিটি স্টার দেন, মিডিয়ান নার্ভে আপনি 3টে স্টার দেন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড ভেসেলগুলোর মধ্যে আমরা এই সাধারণত আপার লিম্বের যে ব্লাড ভেসেলগুলো, এগুলো একটু কম প্রশ্ন এসেছে। তারপর আপনি কয়েকটা জিনিস পড়বেন, যেমন অ্যাক্সিলারি আর্টারি, এই অ্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চগুলো আপনাদের পড়তে হয়, তো অ্যাক্সিলারি আর্টারিটা একটু দাগ দেন। পাশাপাশি সেফালিক ভেইন, এই সেফালিক ভেইনটা একটু দাগ দেন। আমরা আপনাদের হোল আপার লিম্ব এবং লোয়ার লিম্বের ব্লাড ভেসেলগুলো আলাদা করে যখন লোয়ার লিম্ব অংশ পড়াবো ওখানে পড়াবো খুব ভালো করে। তারপর আপনি এখানে একটু দাগিয়ে রাখেন যে অ্যাক্সিলারি আর্টারি এবং সেফালিক ভেইন, এখান থেকে রেসিডেন্সি পরীক্ষায় প্রিভিয়াস প্রশ্ন এসেছে, তো এখানে এদেরকে আপনি 2টো করে স্টার দিয়ে রাখেন। জয়েন্টের মধ্যে আমাদের কয়েকটা জিনিস, যেমন শোল্ডার জয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই শোল্ডার জয়েন্টের মুভমেন্টগুলো, এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা বিভিন্ন টপিকের আলোকে পড়বো, কিন্তু আপনি যদি আলাদা করে চিন্তা করেন যে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কে কে নিয়ন্ত্রণ করে, কোন কোন নার্ভ নিয়ন্ত্রণ করে, সেটা আপনার জন্য ইনফিনিটি স্টার। এবং বিশেষ করে ফ্রোজেন শোল্ডার থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, ফ্রোজেন শোল্ডার মাসল হ্যাভিং ডুয়েল নার্ভ সাপ্লাই এবং জয়েন্ট অফ আপার লিম্ব, এই 3টা টপিককে আপনি 2টো করে স্টার দেন। আর নিউরোলজিক্যাল ইভ্যালুয়েশন অফ আপার লিম্ব, মানে আপার লিম্বের যে ডার্মাটোম, এগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, এখানে 3টে স্টার দিয়ে রাখেন। তো মোটামুটি এই হচ্ছে আপনার আপার লিম্বের ইম্পর্টেন্ট কন্টেন্ট। কিছু কিছু জিনিস আমরা বাদ দিয়েছি, সেগুলো একেবারেই বাদ না, কিন্তু যে জিনিসগুলোর কথা আমরা বলেছি এই জিনিসগুলো আপনি বারবার করে পড়বেন। এবং অ্যানাটমিতে ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে রেপিটেশন, সেটা হচ্ছে অনুশীলন। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনারা যারা অনেকেই, বিশেষ করে আমরাও অনেকে এমবিবিএস লাইফে অ্যানাটমিটা খুব ভালো করে পড়ি নাই, আইটেম ক্লিয়ার করার জন্য বা প্রফ ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার ততটুকুই পড়েছি। কিন্তু আপনি যখন প্র্যাকটিসে যাবেন তখন আপনার জন্য অ্যানাটমিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অ্যানাটমিটা ভালো করার জন্য আলাদা কোনো উপায় নেই, একটাই উপায়, সেটা হচ্ছে রিপিটেশন। বারবার আপনি বারবার পড়বেন, তাহলে দেখবেন যে কিছুদিন পরে আপনার যে জিনিসটা খুব ভয় লাগতো সেই জিনিসটা আপনার সহজ হয়ে গেছে। তো আমরা এই টোটাল এর মধ্যে ঢুকে যাই। আপার লিম্বে আমরা পরিচয়টা আমি আগেও দিয়েছি, আমি মোহাম্মদ শরীফউদ্দিন, অর্থোপেডিক এবং ট্রমা সার্জন। আমি নিটোর থেকে ডি অর্থ কমপ্লিট করেছি, এখন এফসিপিএস ফাইনাল পার্ট, সামনে ফাইনাল ইয়াতে বসবো, নেক্সট সেশনে ফাইনাল পার্ট পরীক্ষায় বসবো। আর এর মধ্যে আমি এমআরসিএস এর পার্ট এটা সম্পন্ন করেছি। তো আপনাদের সাথে আমরা পুরো ক্লাসে আজকে থাকবো। এই হচ্ছে আমরা আপার লিম্বের একটা চিত্র, মানে আপার লিম্ব
আপার লিম্ব মূলত আসলে অর্থোপেডিক সার্জনদেরই একটা বিষয়। তো আপার লিম্বের আমরা একটা চেহারা দেখিয়েছি যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে আপার লিম্ব। এখানে অনেকগুলো মাসল, অনেক কি ভয়ের জিনিস দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের এত ভয় পেতে হবে না, কারণ এত বেশি কিছু আপনাদের পড়তে হবে না, সামান্য কয়েকটা জিনিস আপনি পড়বেন। আমাদের এটা আমরা দেখাইছিলাম আপনাদেরকে, এটা আপনাদের আপাতত থাক। প্রথমে আপনারা একটা অত বেশি গুরুত্বপূর্ণ জিনিস না, কিন্তু এই জিনিসটা থেকে মাঝে মাঝে আমরা দেখতাম যে আগে ফেলোশিপ পরীক্ষা মানে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা বেশ কয়েকবার ক্লাভিকল থেকে প্রশ্ন এসেছে। এবং একটা জিনিস আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে যে প্রশ্নটা পার্ট 1 পরীক্ষা বারবার আসে, সেটা একসময় গিয়ে রেসিডেন্সি পরীক্ষায় চলে আসে। কারণ মোরলেস আমরা দেখি যে একই এক্সামিনাররাই সাধারণত পরীক্ষার প্রশ্নগুলো করেন। সো ক্লাভিকলটা আগে কখনো রেসিডেন্সি পরীক্ষা আসেনি, কিন্তু তারপর আপনার একটু পড়ে নেবেন, কারণ ক্লাভিকল যে কোনো সময় আসতে পারে, একেবারে মধ্যম মানের ইম্পর্টেন্ট। তো ক্লাভিকলের ক্ষেত্রে আসলে খুব একটা জিনিস আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে ক্লাভিকল আমাদের শরীরের পিকুলিয়ার একটা বোন, এবং এই জন্য ক্লাভিকলের অনেকগুলো পিকুলিয়ারিটি দেওয়া আছে। এই পিকুলিয়ারিটি গুলো আপনি প্রথমে পড়বেন। আপনাদের লেকচার শিটের ক্লাভিকল যেখানে দেওয়া আছে 4 নাম্বার পৃষ্ঠায়, সেখানে দেখেন ক্লিনিক্যাল অ্যানাটমির একেবারে নিচের দিকে পিকুলিয়ারিটি দেওয়া আছে। এই পিকুলিয়ারিটিতে আপনি 3টে স্টার দিবেন। বেশ অনেকগুলো জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে ক্লাভিকল যেমন একটা হচ্ছে একটা লং বোন, মানে লং বোন যে বোনগুলো আমাদের বডিতে আছে সেই সবগুলো লং বোন হচ্ছে লম্বা লম্বি ভাবে থাকে। ক্লাভিকলি হচ্ছে একটা বোন যেটা শুয়ে থাকে, মানে হরিজন্টালি থাকে, এবং এটা সাধারণত সাবকিউটেনিয়াস। এটা হচ্ছে সেই বোন যেটা আমাদের শরীরে প্রথম অসিফাই হওয়া শুরু হয়। কখন অসিফাই হওয়া শুরু হয়? আমরা যখন মায়ের পেটে থাকি, মানে 2.5 মাসের বয়স, সে 2.5 মাস বয়সে প্রথম বোন হিসেবে ক্লাভিকলের অসিফিকেশন শুরু হয়। আর ক্লাভিকলের অসিফিকেশন শেষ হয় হচ্ছে সবার শেষে, মানে সব বোনগুলোর যখন অসিফিকেশন শেষ হয়ে যায় তখন একসময় গিয়ে আমাদের বয়স যখন হয় 25, তখন এই ক্লাভিকলের অসিফিকেশনটা শেষ হয়। এটা তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং এটা হচ্ছে লং বোনগুলোর মধ্যে সাধারণত কার্টিলেজিনাস অসিফিকেশন থাকে, কিন্তু এই ক্লাভিকলের হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন। আর এটার দুটো সেন্টার থাকে, প্রাইমারি সেন্টার, মেডুলারি ক্যাভিটি থাকে না, এই জিনিসগুলি। তো এই পিকুলারিটি গুলোতে আপনি দুটো স্টার দিয়ে রাখেন, এটা একটু আপনি পড়বেন। অসিফিকেশন স্টার্ট উইদিন ওম 1 স্টার দিয়ে রাখেন, অনেক সময় চলে আসতে পারে। ক্লাভিকল আমাদের এই যদি বলি যে একটা জিনিস আমরা এই যারা অর্থোপেডিক সার্জন একটা টার্ম ইউজ করি, সেটার নাম হচ্ছে পেক্টোরাল গার্ডল। পেক্টোরাল গার্ডল, পেক্টোরাল গার্ডল। তো এই পেক্টোরাল গার্ডল আমরা যেটা বুঝি, লোয়ার লিম্বের ক্ষেত্রে যেরকম পেলভিক গার্ডল আছে, আপার লিম্বের ক্ষেত্রে আমরা পেক্টোরাল গার্ডল এই শব্দটা ইউজ করি। তো এই পেক্টোরাল গার্ডল দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে ক্লাভিকল আর একটা হচ্ছে স্ক্যাপুলা। এই জিনিসটা আপনি একটু মনে রাখবেন যে পেক্টোরাল গার্ডল গঠিত হচ্ছে ক্লাভিকল এবং স্ক্যাপুলা নিয়ে। এবং আমাদের বডির যদি কখনো আপনার সিঙ্গেল বেস্ট আসে, যে জিনিসটা মনে রাখবেন, কমনলি যে ফ্র্যাকচার গুলো হয়, মানে কমনলি ফ্র্যাকচার যে বোন গুলো, তার মধ্যে ক্লাভিকলের স্থান হচ্ছে সবার উপরে। মানে ক্লাভিকল হচ্ছে মোস্ট কমনলি ফ্র্যাকচার বোন ইন দ্য বডি। ক্লাভিকল যদি ফ্র্যাকচার হয়, আপনারা যারা অর্থোপেডিক্সে যাবেন তারা তো এটা নিয়ে পড়াশোনা করবেন। যারা অর্থোপেডিক্সে যাবেন না, ক্লাভিকল ফ্র্যাকচার হলে আপনি খুব বেশি, মানে রোগীরা যদি আপনার কাছে ক্লাভিকল ফ্র্যাকচার নিয়ে আসে, আপনি যদি দেখেন যে তার কোনো নিউরোলজিক্যাল কোনো সমস্যা হয় নাই বা ভাস্কুলার কোনো সমস্যা হয় নাই, কারণ ক্লাভিকলের পিছনে সাবক্লেভিয়ান আর্টারি আছে, এটা যদি কোনো সমস্যা না হয়, তাহলে ক্লাভিকল ফ্র্যাকচার সাধারণত কোনো রকম অপারেশন ছাড়াই জোড়া লেগে যায়। এবং এই ক্লাভিকল ফ্র্যাকচার যদি কারো হয়েও থাকে, এটা তার জন্য খুব একটা সমস্যা হয় না, একটু পেইন করা ছাড়া। কারণ ক্লাভিকল সাধারণত শোল্ডার জয়েন্টকে স্টেবিলাইজ করে না, কোনো ওয়েট বিয়ারিং এ কোনো হেল্প করে না। জাস্ট ক্লাভিকলটা আমাদের এখানে থাকে। ছেলেদের ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে কলার বোন, মেয়েদের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে এটাকে বিউটি বোন। তার মানে সৌন্দর্য বর্ধন ছাড়া ক্লাভিকলের কাজ খুবই সামান্য। এই জন্য এই ক্লাভিকল ফ্র্যাকচারগুলো সাধারণত খুব বেশি গ্যাপ না থাকলে এবং খুব বেশি কসমেটিক পারপাস না থাকলে আমরা ক্লাভিকলটা অপারেশন করি না। তো ক্লাভিকল সম্বন্ধে এটাই হচ্ছে, দ্যাটস অল। এতটুকুই, আপনি পুরোটা একটু রিডিং পড়বেন। এর মধ্যে অসিফিকেশন এই ওম থেকে কাদের কাদের শুরু, এটা একটু পড়বেন, এবং ক্লাভিকলের পিকুলারিটি গুলো একটু ভালো করে পড়বেন। ক্লাভিকলের পরের যে টপিকটা, ক্লাভিকলের কয়েকটা জিনিস আমরা এখানে দেখিয়েছি। যেমন ক্লাভিকলের একটা হচ্ছে যে ল্যাটারাল এন্ড আছে, ক্লাভিকলের মিডিয়াল এন্ড আছে।
এবং আপনি এটা আপনার এই রেসিডেন্সির জন্য না, আপনার একটা কমন ইয়ার জন্য একটু মনে রাখবেন, ক্লাভিকলকে আমরা কলার বোন বলি। এবং ক্লাভিকল সাধারণত অ্যাক্রুমিয়ান প্রসেস অফ স্ক্যাপুলার সাথে এখানে গিয়ে অ্যাড হয়। এবং এই জয়েন্টটাকে, মানে যেখানে ক্লাভিকলটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে যুক্ত হয়, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এবং এদিকে গিয়ে তার সে সাধারণত এই স্টারনামের সাথে অ্যাড হয়। তো সাধারণত যে কোনো লং বোনের একটা গ্রোয়িং এন্ড থাকে। তো ক্লাভিকলের ক্ষেত্রে গ্রোয়িং এন্ডটা হচ্ছে যেটা তার এক্সটার্নাল এন্ড, এটাকে আমরা বলি হচ্ছে গ্রোয়িং এন্ড। যদি কখনো আসে আপনি এই তথ্যটা মনে রাখবেন। ক্লাভিকলের পিকুলারিটি গুলো আমরা আপনাদেরকে এখানে দেখিয়েছি, যেটা আমরা বলেছি এই জিনিসগুলো আপনি একটু পড়বেন। ক্লাভিকলের পরের, ক্লাভিকলের নিচের যে বোনটা, সেটার নাম হচ্ছে স্ক্যাপুলা। তো এই স্ক্যাপুলা থেকে কয়েকটা জিনিস আমাদেরকে পড়তে হয়। স্ক্যাপুলাটা আপনার লেকচার শিটের 5 নাম্বার পৃষ্ঠায় স্ক্যাপুলাটা দেয়া আছে, এটা একটু আপনি দেখেন। প্রথম কথা হচ্ছে স্ক্যাপুলা থেকে, স্ক্যাপুলা আমরা একটা বোনি ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করি। আপনি যদি আপনার বডির একেবারে পিছন দিকে হাত দেন, তাহলে স্ক্যাপুলার যে ইনফিরিয়র অ্যাঙ্গেল, এটাতে আপনি হাত দিবেন, এবং এটা হচ্ছে 7th রিব বরাবর থাকে। এবং এটা হচ্ছে উপরেরটা হচ্ছে 2nd রিব বরাবর, মানে 2nd থেকে 7th রিব, এটাই হচ্ছে সাধারণত এই স্ক্যাপুলার সাথে করেসপন্ড করে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর একটা জিনিস হচ্ছে যে স্ক্যাপুলাটাকে, স্ক্যাপুলার আমরা এখানে অনেকগুলো মুভমেন্ট দেখিয়েছি, ওগুলো আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস না, কিন্তু স্ক্যাপুলার আপনাকে পরবর্তীতে স্ক্যাপুলার কিছু মাসল অ্যাটাচমেন্ট আছে, যেটা আপনাকে পড়তে হবে, এবং এখান থেকে আপনার প্রশ্নটা আসে। এটাই হচ্ছে স্ক্যাপুলা। আমরা স্ক্যাপুলার অনেকগুলো জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং স্ক্যাপুলার ক্ষেত্রে যেমন এটা হচ্ছে হিউমেরাল হেড এর সাথে স্ক্যাপুলার এই এটা যুক্ত থাকে। এই যে ক্যাভিটিটা, এটার নাম হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি, এবং গ্লেনয়েড ক্যাভিটিটা দিয়ে সে হচ্ছে যে হিউমেরাসের সাথে স্ক্যাপুলাটা যুক্ত হয়। স্ক্যাপুলার এটা পুরোটাই হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলার ক্ষেত্রে আমরা এই মানে কয়েকটা মাসল অ্যাটাচমেন্ট আপনাদেরকে আমরা দেখাই। স্ক্যাপুলার একেবারে আপনি যদি বলি যে স্ক্যাপুলার বাইরের দিকে এবং ভিতরের দিকে কিছু মাসল, যেমন স্ক্যাপুলার বাইরের দিকে একটা স্পাইন থাকে, এবং এই স্পাইনের উপরে স্ক্যাপুলার যে ক্যাভিটিটা, এটাকে আমরা বলি, এখান থেকে আমরা বলি যে সুপ্রা স্পাইনাস ক্যাভিটি, আর নিচেরটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস। এবং সুপ্রাস্পাইনাস ক্যাভিটিতে যে মাসলটা অ্যাটাচ হয়, সেটার নাম হচ্ছে সুপ্রাস্পাইনেটাস মাসল, আর নিচে যেটা অ্যাটাচ হয় সেটার নাম হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস মাসল। এবং নিচের পাশ দিয়ে, যেমন এখানে লিভেটর স্ক্যাপুলোনিয়াম একটা মাসল থাকে উপরের দিকে, তার নিচে থাকে হচ্ছে রম্বয়েড মাইনর মাসল, তার নিচে থাকে হচ্ছে রম্বয়েড মেজর মাসল। এবং একেবারে নিচের দিকে এখানে যেমন টেরিস মেজর মাসলটা থাকে, আর উপরের দিকে হচ্ছে টেরিস মাইনর মাসলটা থাকে। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে রম্বয়েড মাইনরটা থাকে উপরে, মেজরটা থাকে নিচে। একইভাবে টেরিস মেজরটা থাকে নিচে, টেরিস মাইনরটা থাকে উপরে। এবং একেবারে নিচের দিকে, স্ক্যাপুলার নিচের দিকে একটা মাসল যুক্ত থাকে, সেটার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসল। ল্যাটিসিমাস ডরসি মাসলেরও কিছু অরিজিন স্ক্যাপুলার সাথে যুক্ত হয়, এবং ল্যাটিসিমাস ডরসি মাসলটাও পরবর্তীতে দেখবেন যে খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছে। উপরের দিকে যেমন এই দিকে একটা মাসল যুক্ত থাকে, সেটা মাসলে ইনসারশন দেখা যায়, সেটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস মাসল। আর স্ক্যাপুলার ভিতরের দিকে, মানে যেটা ইনার সাইডে থাকে, এই যে স্ক্যাপুলার ভিতরের দিকে, এটা অনেকটা স্ক্যাপুলার নিচের দিকেও হয়। এই জন্য এই যে ক্যাভিটিটা বা এই যে রিজিয়নটা, এটাকে আমরা বলি হচ্ছে সাবস্ক্যাপুলার রিজিয়ন। মানে সাব মানে হচ্ছে নিচে, স্ক্যাপুলার নিচের রিজিয়ন। এবং এই সাবস্ক্যাপুলার রিজিয়নে একটা মাসল যুক্ত থাকে, সেটার নাম হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসল। পাশে লম্বা করে ভিতরের দিকে এবং নিচের দিকে একটা মাসল যুক্ত থাকে, বা এই মাসলটা একটা ইনসারশন দেয়, এই মাসলটার নাম হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। তো এখানে আপনি হয়তো সবগুলো জিনিস মনে রাখতে পারবেন না, কয়েকটা মাসলের অ্যাটাচমেন্টের কথা স্ক্যাপুলার ক্ষেত্রে খুব ভালো করে মাথায় রাখেন, এটা আপনি যাতে না ভুলেন। সবগুলো আপনি ভুলে গেলে এই জিনিসটা না ভুলেন। প্রথমে আমরা যেখানে দেখিয়েছি যে স্পাইনের উপরে যেটা থাকে, সেটার নাম হচ্ছে সুপ্রা স্পাইনেটাস মাসল। স্পাইনের নিচে যে ক্যাভিটিটা, সেটার সাথে যে
অরিজিন হয় সেটার নাম হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস। তাহলে এখান থেকে আপনি দুটো মাসলের নাম মনে রাখেন, একটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস আর একটা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস। এবং এইদিকে যে মাসলটা যুক্ত থাকে সেটার নাম হচ্ছে টেরিস মেজর মাসল। এদিকে যে টেরিস মেজর মাসল এবং এখানে হচ্ছে টেরিস মাইনর মাসল। তো এই টেরিস মাইনর মাসলটার নাম আপনি মাথায় রাখেন, টেরিস মাইনর, তারপর হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস। আর ভিতরের দিকে সাবস্ক্যাপুলার রিজিয়নে যে মাসলটা যুক্ত থাকতেছে তার নাম হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসল। পাশে যে লম্বা মাসলটা যুক্ত থাকে তার নাম হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। এই মাসলগুলোর আলাদা আলাদা করে কাজ আছে। যেমন আমরা আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, আমরা পাশে যে আপনি মাথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমেরাস, হিউমেরাসের হেড থাকে। হিউমেরাসের হেডের মধ্যে আপনি দেখেন এই যে মাসলটা এখানে ইনসারশন দিচ্ছে তার নাম হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। এই যে মাসলটা এখানে ইনসারশন দিচ্ছে তার নাম হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসল। এবং বাইরের দিকে আপনি দেখেন, বাইরের দিকে এই দিকে থাকে হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, এই দিকে থাকে হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস, এবং এই দিকে যে মাসলটা যুক্ত থাকে সেটার নাম হচ্ছে টেরিস মাইনর মাসল। তার মানে এই যে তিনটা মাসল, এই তিনটা মাসল হচ্ছে যে এখান থেকে গিয়ে এই দিকে ইনসারশন দেয়। তাহলে তিনটা মাসল সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস এবং টেরিস মাইনর, এই তিনটা মাসল এখানে ইনসারশন দিচ্ছে। এবং ভিতরের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্যাপুলারিস মাসলটা হচ্ছে ইনসারশন দিচ্ছে। তার মানে চারটা মাসল যেগুলো হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের আশেপাশে, মানে হিউমেরাসের হেডের আশেপাশে, শোল্ডার জয়েন্ট এখানে তার আশেপাশে গিয়ে স্ক্যাপুলা থেকে গিয়ে তার আশেপাশে যুক্ত হচ্ছে। এই চারটা মাসল, একটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, একটা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস, একটা হচ্ছে টেরিস মাইনর, আর একটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস। এই চারটা মাসলের নাম আপনি খুব ভালো করে মাথায় রাখবেন, যেটা স্ক্যাপুলার সাথে শোল্ডার জয়েন্টের আশেপাশে গিয়ে যুক্ত হয়, স্ক্যাপুলার সাথে কানেক্ট করে। এবং আমাদের এই যে শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টটাকে তারা এক ধরনের স্টেবিলাইজ করে। কারণ আমরা জানি যে যখন পড়বো দেখবেন যে শোল্ডার জয়েন্টটা হচ্ছে খুবই দুর্বল একটা জয়েন্ট, কারণ গ্লেনয়েড যে ক্যাভিটিটা, এই গ্লেনয়েড ক্যাভিটির চাইতে আমাদের শোল্ডার জয়েন্টের হিউমেরাসের যে হেড, হিউমেরাসের হেডের দৈর্ঘ্যটা বড়। তো হিউমেরাসের হেডটা বড় কিন্তু গ্লেনয়েড ক্যাভিটিটা ছোট। ছোট হওয়ার কারণে এখানে গ্লেনয়েড ল্যাব্রাম নামক একটা জিনিস দিয়ে এটাকে যুক্ত করে জয়েন্টটা ফর্ম করা হয়। কিন্তু যেহেতু এটার মধ্যে বসতেছে না ভালো করে বড় হওয়ার কারণে, তার কারণে এই জয়েন্টটা হয় খুবই দুর্বল। এই যে চারটা মাসলের কথা আমরা বললাম, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারিস, এগুলো স্ক্যাপুলা থেকে অরিজিন হয়ে এগুলো শোল্ডার জয়েন্টের পাশে, হিউমেরাসের শোল্ডার জয়েন্টের চারপাশে হিউমেরাসের হেডে গিয়ে হচ্ছে ইনসারশন দেয় এবং আমাদের শোল্ডার জয়েন্টটাকে স্টেবিলাইজেশন দেয়। এবং এদেরকে একসাথে বলা হয় হচ্ছে রোটেটর কাপ মাসল। এদেরকে একসাথে বলা হয় রোটেটর কাপ মাসল। তো রোটেটর কাপ মাসল কাকে কাকে বলে এটা আমরা আপনাদের লেকচার শিটে আছে, সেখানে দাগাই দেবো। এই চারটা মাসল মিলে রোটেটর কাপ মাসল হয়। একটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, একটা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস, একটা হচ্ছে টেরিস মাইনর, আর একটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস। এগুলো কিন্তু আমাদের স্ক্যাপুলার সাথে যুক্ত হয়, স্ক্যাপুলা এবং শোল্ডার জয়েন্টের আশেপাশে যুক্ত হয়। আর একটা গুরুত্বপূর্ণ মাসল আছে যেটা স্ক্যাপুলার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে লম্বা যে মাসলটা, সেটা ভিতরের দিকে এবং নিচের দিকে ইনার এবং ইনফিরিয়র অ্যাঙ্গেলে যেটা যুক্ত হচ্ছে, এই যে মাসলটা এখানে পুরোটাতে যে ইনসারশন দিচ্ছে, এই মাসলটার নাম হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটা হচ্ছে স্ক্যাপুলাকে স্ক্যাপুলার পজিশনে ধরে রাখে। আমরা যখন এইভাবে করে দেয়ালের দিকে হাত দিয়ে দাঁড়াই তখন আমাদের কোনো অংশ কিন্তু বের হয়ে থাকে না, কারণ ভিতরের দিকে সেরাটাস অ্যান্টেরিয়র এটাকে ধরে রেখেছে। যদি কোনো কারণে এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটার প্যারালাইসিস হয়ে যায়, তখন এই যে ইনফিরিয়র অ্যাঙ্গেলে যে তাকে ধরে রাখা বা ভিতরের দিকে যে তাকে ধরে রাখা, এই কাজটা আর হয় না। তখন আমরা যখন এভাবে হাত দিই তখন এক পাশটা, যে পাশে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইসিস, এই পাশে এটা একটু ফুলে থাকবে। এই যে স্ক্যাপুলার রিজিয়নটা পিছনের দিকে ফুলে যাচ্ছে, মনে হচ্ছে যেন সে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা তাকে ধরে রাখতে পারতেছে না, সে উড়ে যাচ্ছে, তার একটা ডানা তৈরি হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় উইঙ্গিং অফ স্ক্যাপুলা। আপনাদের লেকচার শিটের 6 নাম্বার পৃষ্ঠায় দেখেন উইঙ্গিং অফ স্ক্যাপুলা দেয়া আছে। এই উইঙ্গিং অফ স্ক্যাপুলার পাশে আপনি লিখে রাখেন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা কোশ্চেন, এখান থেকে অনেকবার কোশ্চেন এসেছে। আমরা এখানে এই
একটা ছবি দিয়েছি দেখেন, এই যে ছবিটা আমরা যখন দেয়ালে নর্মালি দাঁড়াই হাত দিয়ে তখন কিন্তু এরকম হয়, কিন্তু যখনই উইঙ্গিং অফ স্ক্যাপুলা ডেভেলপ করে তখন যেদিকে উইঙ্গিং অফ স্ক্যাপুলা আছে সেদিকে এরকম একটা আমরা এলিভেশন দেখতে পাই যে ফুলে গেছে, যে হাত দিলে কিন্তু ফুলে গেছে। তো সেই উইঙ্গিং অফ স্ক্যাপুলা কেন হয়? একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হচ্ছে ভিতরের দিকে স্ক্যাপুলাটাকে যে ধরে রেখেছে তার নাম হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। সেই সেরাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইসিস হচ্ছে। সেরাটাস অ্যান্টেরিয়র মাসল কেন প্যারালাইসিস হয় বা কেন দুর্বল হয়ে যায়? কারণ সেরাটাস অ্যান্টেরিয়র মাসলটাকে যে নার্ভটা সাপ্লাই দেয় সেই নার্ভটার নাম হচ্ছে লং থোরাসিক নার্ভ। সেই লং থোরাসিক নার্ভে যদি কোনো কারণে ইনজুরি হয়, লং থোরাসিক নার্ভটা যদি কোনো কারণে কাজ না করতে পারে, তখন সেরাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইসিস হয়ে যায়। এবং সেরাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইসিস হলে এই ধরনের আমরা উইঙ্গিং অফ স্ক্যাপুলা দেখতে পাই। যদি কখনো সিঙ্গেল বেসড কারণ আপনাকে বলে যে এরকম একটা কন্ডিশন আপনার দিকে এসেছে যেখানে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার এবং ইনফিরিয়র অ্যাঙ্গেলটা প্রমিনেন্ট হয়ে আছে, আনডিউলি প্রমিনেন্ট হয়ে আছে, এই কন্ডিশনটা কেন হচ্ছে বা এই কন্ডিশনটার নাম কি? এই কন্ডিশনটার নামই হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এই কন্ডিশনটার নাম উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এবং এটার কারণ কি? এটার মেইন কারণ হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসলের প্যারালাইসিস বা লং থোরাসিক নার্ভের ইনজুরি। লং থোরাসিক নার্ভের রুট বেলে হচ্ছে সার্ভাইকাল 5-6। তার মানে যদি কোনো কারণে সার্ভাইকাল 5-6 রিজিয়নে যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে এটা হতে পারে। তাহলে এটা অনেকগুলো কারণ হতে পারে। যে কোনো সার্জারি করার সময় যদি এই সার্ভাইকাল 5 এবং 6 এটার ইনজুরি হয় তাহলে লং থোরাসিক নার্ভ কাজ করবে না। লং থোরাসিক নার্ভ যদি কাজ না করে তখন হচ্ছে যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইসিস হবে। তখন হচ্ছে যে এই ধরনের কন্ডিশনগুলো আমরা দেখতে পাবো। এর পাশাপাশি আমাদের এই উচ্চতর যে বইগুলো অর্থোপেডিক্সের যেমন কয়েকটা কন্ডিশন আবার আলাদা করে লিখেছে। যেমন একটা হচ্ছে যে নিউরালজিক অ্যামাইলোট্রপি, এটা আপনারা লিখে রাখতে পারেন যে নিউরালজিক অ্যামাইলোট্রপি। তারপরে একটা কন্ডিশন অনেক সময় লেখা হয় সেটা হচ্ছে যেমন এই ফ্যাসিও ক্যাপিও হিউমেরাল, যে আপনাদের দেখাই এই কন্ডিশনটা অনেক জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, এটা ফ্যাসিও ক্যাপুলোহিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং আরেকটা হচ্ছে নিউরালজিক অ্যামায়োট্রপি, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। এই দুটো টপিক আপনি আলাদা করে মাথায় রাখবেন। আর নাইলে আর বাকি কজগুলো হচ্ছে আপনার যেগুলো লং থোরাসিক নার্ভ ইনজুরি বা সেরাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইসিস রিলেটেড সেই কন্ডিশনগুলো আপনার এখানে হবে। তাহলে আরেকটা কন্ডিশন হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে উইঙ্গিং অফ স্ক্যাপুলা কখন হয়? সাধারণত যদি সেরাটাস অ্যান্টেরিয়র মাসলের যদি প্যারালাইসিস হয়। পাশাপাশি আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যদি আরেকটা মাসল যেটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস মাসল। এই ট্রাপিজিয়াস মাসলটা যদি উইকনেস হয় তখন অনেক সময় পার্শিয়াল আমরা উইঙ্গিং অফ স্ক্যাপুলা দেখতে পাই। এবং এই ট্রাপিজিয়াস মাসলটাকে সাপ্লাই দিয়ে হচ্ছে একটা নার্ভ, সেটার নাম হচ্ছে যে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। তো যদি কখনো স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের ইনজুরি হয় তখন আমরা এই ধরনের উইঙ্গিং অফ স্ক্যাপুলা দেখতে পাই। তো উইঙ্গিং অফ স্ক্যাপুলার অনেকগুলো কমন কজ দেওয়া আছে, এই কজগুলো একটু দাগান আপনাদের লেকচার শিটের 5-6 নম্বর পৃষ্ঠে এই জিনিসগুলো দেওয়া আছে। এই কমন কজগুলো কেন হয়, মানে এই কজগুলো হওয়ার সময় আমাদের এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসল অথবা লং থোরাসিক নার্ভ ইনজুরি হতে পারে, মাস্টেক্টমির সময়, লিম্ফ নোড বায়োপসির সময়। পাশাপাশি এক ধরনের নিউরোপ্যাথির কথা বলা হয়েছে, যেটার কথা আমরা বললাম যে অ্যামাইলোইডিক নিউরোপ্যাথি, অথবা যে কোনো রকম মাসকুলার ডিস্ট্রফি, সেগুলোর কারণে এটা হতে পারে। পাশাপাশি অ্যাক্সেসরি নার্ভ ইনজুরির কারণে হতে পারে। অ্যাক্সেসরি নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি যে নার্ভটা আমাদের ক্রেনিয়াল নার্ভ এলিমেন্ট যেটা, এটার যদি ইনজুরি হয় তখন আমাদের ট্রাপিজিয়াস মাসলের এক ধরনের উইকনেস হয়। এবং ট্রাপিজিয়াস মাসলের এক ধরনের যদি উইকনেস হয়ে থাকে তখনও আমরা এই উইঙ্গিং অফ স্ক্যাপুলাটা দেখতে পাই। তাহলে উইঙ্গিং অফ স্ক্যাপুলার কন্ডিশন হচ্ছে কিরকম? উইঙ্গিং অফ স্ক্যাপুলা হচ্ছে এরকম হবে, পেশেন্টের স্ক্যাপুলাটার মিডিয়াল বর্ডার এবং ইনফিরিয়র অ্যাঙ্গেলটা আনডিউলি প্রমিনেন্ট হবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসলের আপনারা যখন আর পরে দেখবেন সেটা হচ্ছে আমাদের আর্মটাকে সে কিন্তু 90 ডিগ্রির উপরে যে অ্যাবডাকশন করা, এই কাজটা করা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। তো যেহেতু সেরাটাস অ্যান্টেরিয়র মাসলের প্যারালাইসিস হয়, এই ক্ষেত্রে সে এটা প্রমিনেন্ট হওয়ার পাশাপাশি সে এটাকেও হচ্ছে উঠাইতে পারবে না, উপরের দিকে উঠাইতে পারবে না। তো এই জিনিসটাই আপনাদের লেকচার শিটে দেখেন 6 নম্বর পৃষ্ঠায় আলাদা করে বলে দেওয়া আছে যে এই কন্ডিশন হলে কি হয়। এই কন্ডিশন হলে মিডিয়াল বর্ডার এন্ড ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা আনডিউলি প্রমিনেন্ট হয় এবং আর্ম হচ্ছে 90 ডিগ্রির উপরে সে অ্যাডাকশন করতে পারবে না আর্মটা।
টুইং অফ স্ক্যাপুলা এখানকার সবচেয়ে কমন জিনিস, এটা একটু পড়ে নেন। তো এটা যদি পড়ে নেন তাহলে এটা এরকম যদি আপনার কোনো কোশ্চেন আসে, এটা হচ্ছে 2016 সালের এই কোশ্চেনটা আসছিল, সেটা হচ্ছে টুইং অফ স্ক্যাপুলা কখন হয়। টুইং অফ স্ক্যাপুলা আপনি জানেন যে মেইন কজ কিন্তু লং থোরাসিক নার্ভ ইনজুরি, মানে এটা ট্রু হবে। পাশাপাশি যেহেতু এই ধরনের একটা অ্যামায়োট্রপি দেওয়া আছে, এটা একটা নিউরোপ্যাথিক কজ, এটা একটু ট্রু হবে। আর হচ্ছে যে ফ্যাসিওস্ক্যাপুলোহিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি, এটাও ট্রু হবে। এখানে রোটেটর কাপ ইনজুরি এখানে ট্রু দেয়া আপনাদের সম্ভবত ইয়াতেও ট্রু দেয়া আছে, কিন্তু এটা সরাসরি ট্রু হবে না, এটাকে আপনারা ফলসই দিবেন, এটা ফলস হবে, রোটেটর কাপ ইনজুরি ট্রু হবে না। সেরেটাস অ্যান্টেরিয়র মাসলের কথা যেহেতু আমরা বলতেছি, সেরেটাস অ্যান্টেরিয়র মাসলের কয়েকটা কাজ আপনারা এখান থেকে একটু লেকচার শিটে লিখে রাখেন, যদি আলাদা করে সেরেটাস অ্যান্টেরিয়র মাসল নাই। সেটা হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র মাসলের অরিজিন হয় হচ্ছে আমাদের 1 থেকে 9 নাম্বার যে রিপটা, এখান থেকে হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র মাসলটার অরিজিন হয়, এবং এটা ইনসারশন হয় হচ্ছে স্ক্যাপুলাতে। আমরা স্ক্যাপুলার অংশটা আপনাকে দেখাই, দেখেন স্ক্যাপুলার এই যে অংশটুকু, এখানে হচ্ছে ট্রাপিজিয়া, তার ইনসারশন হচ্ছে যে এই যে এইখানে হচ্ছে এটার ইনসারশন হচ্ছে। আর এটার অ্যাকশন যেটা, সেটা হচ্ছে স্ক্যাপুলার ডিপ্রেশন করা, স্ক্যাপুলার অ্যাবডাকশন বা প্রোট্রাকশন করা, পাশাপাশি স্ক্যাপুলার আপওয়ার্ড রোটেশন করা, আর স্ক্যাপুলাকে হচ্ছে থোরাক্সের সাথে ধরে রাখা, এগুলো হচ্ছে অ্যাকশন। আলাদা করে আপনি এগুলো মাথায় রাখতে পারেন, কিন্তু মেইনলি আপনি মাথায় রাখবেন যে সেরেটাস অ্যান্টেরিয়র মাসল যদি কখনো প্যারালাইসিস হয়ে যায়, তাহলে আমরা উইঙ্গিং অফ স্ক্যাপুলাটা পাবো। আচ্ছা, আমরা এখন হচ্ছে পরের টপিকসে চলে যাই। এখানে একটা টপিক এখানে যেহেতু আলোচনা এসছে, আপনি একটু পড়ে নেন, সেটা হচ্ছে রোটেটর কাপ রিলেটেড একটা জিনিস। সেই রোটেটর কাপটা আপনাদের লেকচার শিটের 25 নাম্বার রিজিয়নে দেওয়া আছে। দেখেন, মাস্কুলোটেন্ডিনাস কাপ বা রোটেটর কাপ, লেকচার শিটের 25 নাম্বার পৃষ্ঠায় চলে যান। লেকচার শিটের 25 নাম্বার পৃষ্ঠায় দেখেন মাস্কুলোটেন্ডিনাস বা রোটেটর কাপের কথা বলা আছে। তো রোটেটর কাপ আমরা দেখিয়েছি যে রোটেটর কাপ হচ্ছে আপনার এখানে কয়েকটা মাসল, এটা আমরা একটা সেকশন নিয়েছি। এখানে দেখেন এটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের উপরে দেখেন এটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, এটা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস, এটা হচ্ছে টেরিস মাইনর, এবং ভিতরের দিকে যেটা ভিতরের দিকে এখানে আছে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসলটা, এই যে এদিকে এটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসল। তো সুপ্রাস্পাইনেটাস, এটা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস, এটা হচ্ছে টেরিস মাইনর, এটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস। তো এরা মূলত এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, এটা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। এই যে 4টা মাসল, এরা শোল্ডার জয়েন্টের চারপাশে ঘিরে রেখে এক ধরনের কাপ তৈরি করে, যে কাপের কাজ হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টটাকে স্ট্রং করা, স্ট্রেংথ করা। শোল্ডার জয়েন্টের আরেকটা নাম হচ্ছে গ্লেনো হিউমেরাল জয়েন্ট, মানে স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি এবং হিউমেরাসের হেড দুটো মিলে গ্লেনো হিউমেরাল জয়েন্ট অথবা শোল্ডার জয়েন্ট ফর্ম করছে। তো এই শোল্ডার জয়েন্টকে স্ট্রং বা স্ট্রেংথ দিচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারিস। সিটস নামে আপনি এটাকে এইভাবে সুন্দর করে মনে রাখতে পারেন, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর এন্ড সাবস্ক্যাপুলারিস। এই 4টা জিনিস মিলে রোটেটর কাপটা ফর্ম করতেছে। এবং এই রোটেটর কাপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের লেকচার শিটের 25 নাম্বার পৃষ্ঠার নিচের দিকে দেখেন বলা আছে যে আমাদের শোল্ডার জয়েন্টটাকে যদি আমরা অ্যাবডাকশন করি, যে এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন, ভিতরের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মানে আপনি যদি এদিকে নিয়ে আসেন সেটা হচ্ছে অ্যাডাকশন, আর এটা হচ্ছে অ্যাবডাকশন। এই যে অ্যাবডাকশন যে আমরা করি, এই অ্যাবডাকশনের ক্ষেত্রে অনেকগুলো মাসল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মধ্যে রোটেটর কাপ থেকে যেমন একটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস করে, এবং এক্সটার্নাল রোটেশন যেটা, এই যেটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন, এই এক্সটার্নাল রোটেশন করতে হেল্প করে হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস এবং টেরিস মাইনর। মানে এই যে দুটো জিনিস এটাকে এক্সটার্নাল রোটেশন করতে সহায়তা করে, উপরের দিকে যখন নিয়ে যায় এটাকে বলে অ্যাবডাকশন, এটা করতে সহায়তা করে হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। আর যেহেতু টেরিস মাইনরটা ভিতরের দিকে, এই জন্য ভিতরের দিকে যদি আমাদের হাতটা শোল্ডার জয়েন্টটাকে নিতে হয়, এই ক্ষেত্রে সহায়তা করে হচ্ছে আমাদের সাবস্ক্যাপুলারিস। তার মানে অ্যাবডাকশন করতে সহায়তা করে হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, এক্সটার্নাল রোটেশন করতে সহায়তা করে হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস এবং টেরিস মাইনর, আর ইন্টারনাল রোটেশন করতে সহায়তা করে হচ্ছে সাবস্ক্যাপুলারিস। এগুলো হচ্ছে আমাদের এই মাস্কুলোটেন্ডিনাস বা রোটেটর কাপের যে মাসলগুলো, তাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজ। এটা আপনার লেকচার শিটের 25 নাম্বার আছে, সেখানে আপনি একটু দাগিয়ে নেন। এখানে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে অনেক সময় এই নার্ভ গুলোর নামও আসে, এই জন্য আপনি এটা একটু লিখে রাখতে পারেন।
সুপ্রাস্পাইনেটাস যেখানে, সেখানে আপনি লিখে রাখেন যে সুপ্রাস্পাইনেটাস এবং ইনফ্রাস্পাইনেটাস দুটো মাসলকেই সাপ্লাই দেওয়া হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। টেরিস মাইনরকে সাপ্লাই দেওয়া হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, এবং সাবস্ক্যাপুলারিস যে মাসলটা, এই মাসলটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে সাবস্ক্যাপুলার নার্ভ। সো এটা আপনি একটু লিখে রাখেন যে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, টেরিস মাইনর হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, এবং সাবস্ক্যাপুলারিস যে মাসলটা, এটাকে নার্ভ সাপ্লাই দেওয়া হচ্ছে সাবস্ক্যাপুলার নার্ভ। আর অ্যাকশন গুলো এখানে দেওয়া আছে। তাহলে মাসকুলোটেন্ডিনাস কাপ থেকে আপনি এদের অ্যাকশনটা একটু মাথায় রাখবেন, পাশাপাশি হচ্ছে এদের নার্ভ সাপ্লাইটা একটু মাথায় রাখবেন। পাশাপাশি ওখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে রোটেটর কাপ ইমপিঞ্জমেন্ট সিনড্রোম। রোটেটর কাপ ইমপিঞ্জমেন্ট সিনড্রোম আমরা যদি অনেক সময় দেখি যে বিভিন্ন কারণে রোটেটর কাপের যে মাসলগুলো, এই মাসলগুলোর ইনজুরি হয়, অথবা দেখা যায় যে ইনজুরির কারণে অথবা অন্য কোনো কারণে এই যে রোটেটর কাপের 4টা মাসল, এই 4টা মাসলের এক ধরনের ইনফ্ল্যামেশন হয়, এবং যখনই এই ধরনের ইনফ্ল্যামেশন হয় তখন এই কন্ডিশনটার নাম হচ্ছে রোটেটর কাপ ইমপিঞ্জমেন্ট সিনড্রোম, রোটেটর কাপ সিনড্রোম অথবা রোটেটর কাপ ইমপিঞ্জমেন্ট সিনড্রোম। পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে পেইনফুল আর্ক সিনড্রোম। যদি কখনো আমরা পেশেন্টকে হাতটা উপরের দিকে তুলতে দিই, তাহলে দেখা যায় যে 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে উচ্চতা, বা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যে উচ্চতা, এর মধ্যে পেশেন্টের অনেক ব্যথা হচ্ছে। প্রথমেও কোনো ব্যথা হয় না, আবার 60 ডিগ্রির উপরে যখন সে নিয়ে যায় তখনও তার কোনো ব্যথা হয় না। এই যে পেইনফুল আর্ক সিনড্রোম, যে এই আর্ক করার সময় 30 থেকে 60 বা 30 থেকে 90-র মধ্যে তার ব্যথাটা হচ্ছে, এটার নাম হচ্ছে পেইনফুল আর্ক সিনড্রোম। তো রোটেটর কাপ সিনড্রোম বা ইমপিঞ্জমেন্ট সিনড্রোম অথবা এই যে পেইনফুল আর্ক সিনড্রোম, এগুলো কেন হয়? এগুলো হয় হচ্ছে আমাদের রোটেটর কাপের মাসলগুলোর কোনো টিয়ারের কারণে, অথবা রোটেটর কাপ মাসেল কোনো ইনজুরির কারণে, অথবা এই মাসলগুলোর কোনো রকম ইনফ্ল্যামেশনের কারণে। এবং কখন আমরা বুঝতে পারবো যে কোন মাসলটার কারণে সমস্যা হচ্ছে? আমরা জানি যে সুপ্রাস্পাইনেটাসের কাজ হচ্ছে অ্যাবডাকশন। তাহলে অ্যাবডাকশন করার সময় যদি কোনো সমস্যা হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি সুপ্রাস্পাইনেটাসের কারণে হচ্ছে। যদি এক্সটার্নাল রোটেশন করার সময় আমরা দেখি যে পেশেন্টের পেইন হচ্ছে, তাহলে আমরা ধরে নিব ইনফ্রাস্পাইনেটাসের কারণে হচ্ছে, অথবা টেরিস মাইনরের কারণে হচ্ছে। যদি ইন্টারনাল রোটেশন করার সময় পেইন হয়, তখন আমরা ধরে নিতে পারবো এটা হচ্ছে সাবস্ক্যাপুলারের কোনো সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এই ইনফরমেশন গুলো আপনি একটু মাথায় রাখবেন। পাশাপাশি আপনি যদি দেখেন যে পেশেন্টের যে কোনো দিকে মুভমেন্ট করতে সমস্যা হচ্ছে, সে এক্সটার্নাল রোটেশন করতেও সে ব্যথা পাচ্ছে, সে অ্যাবডাকশন করতেও সে ব্যথা পাচ্ছে, ইন্টারনাল রোটেশন করতে ব্যথা পাচ্ছে, এই পেইন সিনড্রোম, এটাকে আমরা বলেছি গ্লোবাল পেইন। এই যে কোনো দিকে মুভমেন্ট করতে গিয়ে, শোল্ডার জয়েন্ট মুভমেন্ট করতে গিয়ে যদি আমরা দেখি যে তার পেইন করতেছে, তখন আমরা বুঝতে পারি এটা হচ্ছে আসলে ফ্রোজেন শোল্ডার বা ক্যাপসুলার কোনো সমস্যা। মানে এই যে শোল্ডার জয়েন্টের চারপাশে যে ক্যাপসুল গুলো আছে, এই ক্যাপসুলের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তখন হচ্ছে যে তার যে কোনো দিকে সমস্যা, সে মুভ করতে গেলেই তার ব্যথা করবে। তো এগুলো থেকে বিভিন্ন সময় রেসিডেন্সিতে কোশ্চেন আসে, এই জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। যেমন 2টা কোশ্চেন আপনাদের রেসিডেন্সিতে এসেছে, আমরা আপনাদেরকে একটু দেখাই। যেমন এই কোশ্চেনটা, যে এটা হচ্ছে যে আপনাদের এই যে 2024 মার্চ 2024 এই কোশ্চেনটা আসছে। মার্চ 2024 দেখেন যেটা বলছে, সেটা হচ্ছে যে 67 years old woman attend the orthopedic outpatient clinic complaining a painful shoulder। না, একটা পেশেন্ট, একটা বৃদ্ধ পেশেন্ট, 67 বছরের একটা বৃদ্ধ পেশেন্ট অর্থোপেডিক আউটডোর এসেছে, এবং সে তার কমপ্লেন হচ্ছে তার শোল্ডার জয়েন্টে পেইন। এবং আপনি চিন্তা করলেন যে তার পরীক্ষা করলেন, যে আপনি মুভ করেন, এবং দেখলেন যে অ্যাবডাকশন করতে গিয়ে এই যে এই অ্যাবডাকশনের একটা রেঞ্জ 30 থেকে 60 বা 30 থেকে 90 এর মধ্যে তার ব্যথা হচ্ছে। তাহলে 30 থেকে 90-র মধ্যে যদি ব্যথা হয় বা অ্যাবডাকশন করতে যদি ব্যথা হয়, এটাকে আমরা বলি হচ্ছে পেইনফুল আর্ক। এবং পেইনফুল আর্ক যেহেতু আছে, আপনি চিন্তা করছেন তার রোটেটর কাপের সম্ভবত কোনো একটা টিয়ার হয়েছে। তো রোটেটর কাপের যদি টিয়ার হয়, তাহলে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মোস্ট কমন রোটেটর কাপ মাসল কোনটা যেটা এই ক্ষেত্রে ছিঁড়তে পারে। তাহলে পেইনফুল আর্ক মানে হচ্ছে এই আর্ক করার সময় তার ব্যথা, তার মানে অ্যাবডাকশন করার সময় তার ব্যথা হচ্ছে। তাহলে অ্যাবডাকশন করার সময় যদি তার ব্যথা হয়, তাহলে মোস্ট কমনলি কোন মাসলটা এখানে ইনজুর হতে পারে? আমরা জানি যে এই অ্যাবডাকশনের ক্ষেত্রে কমন যে মানে মেইন কাজ যে করে, সেটার নাম হচ্ছে, মানে রোটেটর কাপ মাসলদের মধ্যে মোস্ট কমনলি যে কাজ করে তার নাম হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। তাহলে সুপ্রাস্পাইনেটাস হচ্ছে যে এই ক্ষেত্রে রেসপন্সিবল মাসল যেটা টিআর হতে পারে, এবং এটাই হচ্ছে আনসার। তো
তো এই প্রশ্নটা আপনাদের এই সর্বশেষ যে রেসিডেন্সি পরীক্ষা সেখানে এসেছে, তো এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই ধরনের যে কোনো প্রশ্ন আপনার আসতে পারে, যে আলোচনাটা করলাম সেখান থেকে প্রশ্নগুলো আসবে। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে যে 2015 সালে আসছিল, আপনার একটা বিস্তারিত, এই জন্য আমরা এখানে একটু দেখিয়েছি। বলতেছে যে ইন এ পেশেন্ট উইথ শোল্ডার পেইন, মানে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার হচ্ছে যে শোল্ডার পেইন আছে। তো একটা পেশেন্ট আপনার কাছে শোল্ডার পেইন আছে, তার ক্ষেত্রে কিছু স্টেম তারা দিয়েছে। এক নম্বর হচ্ছে সুপ্রা স্পাইনেটাস টেন্ডিনাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ পেইনফুল আর্ক। তো আমরা বলেছি যে সুপ্রা স্পাইনেটাস টেন্ডনের কোনো ইনফ্লামেশন হলে তার কিন্তু পেইনফুল আর্ক হতে পারে, তার মানে এটা ট্রু। এরপর বলতেছে বাইসিপিটাল টেন্ডিনাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ পেইনফুল আর্ক। তো পেইনফুল আর্কের ক্ষেত্রে আমরা বলেছি যে পেইনফুল আর্কের ক্ষেত্রে সাধারণত রোটেটর কাপ মাসল গুলোই হচ্ছে যে ইনভলভ থাকে। বাইসিপিটাল যে মাসলটা, এটা কিন্তু আমাদের রোটেটর কাপ মাসলের মধ্যে নাই, তাহলে এটা হচ্ছে ফলস হবে। শোল্ডার পেইন ডেভেলপিং বিয়ন্ড 90 ডিগ্রি অ্যাবডাকশন সাজেস্ট ক্যাপসুলাইটিস। তাহলে যেটা বলতেছি সেটা হচ্ছে যে 90 ডিগ্রির উপরে অ্যাবডাকশন করতে গিয়ে তার শুধুমাত্র শোল্ডার পেইন হচ্ছে, এটাকে তারা ক্যাপসুলাইটিস বলতেছে। তার মানে এটা কিন্তু 90 ডিগ্রির উপরে অ্যাবডাকশন করতে গিয়ে যদি তার কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা বলি যে পরবর্তীতে আপনারা দেখবেন যে 90 ডিগ্রির উপরে যে অ্যাবডাকশনটা সেটা করে হচ্ছে ডেলটয়েড নামক একটা মাসল আছে, সেই মাসলটার কারণে, সেই মাসলটার কোনো রকম সমস্যা হলে 90 ডিগ্রির উপরে অ্যাবডাকশন করতে তার সমস্যা হতে পারে। আর ক্যাপসুলাইটিস এর ক্ষেত্রে আপনাদেরকে বলেছি যে শোল্ডার জয়েন্টের চারপাশে যে ক্যাপসুল গুলো থাকে, সেই ক্যাপসুলের যদি কোনো ইনফ্ল্যামেশন হয় এবং সেই ক্ষেত্রে গ্লোবাল পেইন হবে, মানে যে কোনো দিকে তার মুভমেন্ট করতে গিয়ে পেইন হবে, তার মানে এটা ফলস। কারণ যে কোনো দিকে মুভমেন্ট করতে গিয়ে তার পেইন হবে, মানে অল ধরনের মুভমেন্টে তার রেস্ট্রিক্টেড হবে। শোল্ডার পেইন ইন অল ডিরেকশন মুভমেন্ট সাজেস্ট ক্যাপসুলাইটিস, তাহলে এটা ট্রু, এটার কথা আমরা বলতেছিলাম। তারপরে বলা হচ্ছে সাবস্ক্যাপুলার টেন্ডিনাইটিস ইজ সাজেস্টেড বাই পেইন ওরসেনিং অন পারসিস্টেন্ট অ্যাবডাকশন। তার মানে একটা পেশেন্টের অ্যাবডাকশন করতেছে, অ্যাবডাকশন করতে গিয়ে তার পেইন হচ্ছে, সেই ক্ষেত্রে তারা কোন মাসলটাকে সমস্যা মনে করতে, মানে টেন্ডিনাইটিস মানে মাসলের ইনফ্লামেশন হচ্ছে, কোন মাসলটা? সাবস্ক্যাপুলার মাসলটা। তো আমরা জানি যে অ্যাবডাকশনের ক্ষেত্রে কিন্তু সাবস্ক্যাপুলার মাসলটা কিন্তু ইনভলভ না, অ্যাবডাকশনের ক্ষেত্রে ইনভলভ হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। আর সাবস্ক্যাপুলার টেন্ডিনাইটিস এর ক্ষেত্রে কোন মুভমেন্টটা তার হবে? আমরা একটু আগে বলেছি ইন্টারনাল রোটেশন করতে গিয়ে তার সমস্যা হবে, কারণ ইন্টারনাল রোটেশনই হচ্ছে সাবস্ক্যাপুলার মাসলের কাজ। সো এটা ফলস হবে। এগুলো হচ্ছে আপনার প্রিভিয়াস কোশ্চেন, এবং এগুলো থেকে হচ্ছে যে একেবারে সরাসরি এই ধরনের কোশ্চেনও চলে আসে রেসিডেন্সি পরীক্ষা, আবার এগুলো থেকে আপনার বিভিন্ন রকম ল্যাজ বের করে করে আপনাকে কোশ্চেন দিতে পারে, মানে এগুলো একটা স্টেম দিয়ে আপনার একটা সিঙ্গেল পেজ সাজাই ফেলতে পারে, মানে একটা স্টেমের যে ইনফরমেশন সেগুলো দিয়ে। সো এই জিনিসগুলো একটু আপনি সলভ করবেন। আচ্ছা, এখান থেকে আমরা মোটামুটি কোশ্চেন গুলো দেখিয়েছি। আচ্ছা, উইঙ্গিং অফ স্ক্যাপুলা, এটা তো আমরা আপনাদেরকে বলেছি। তাহলে উইঙ্গিং অফ স্ক্যাপুলা থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। সিঙ্গেল বেস প্রশ্ন সাধারণত উইঙ্গিং অফ স্ক্যাপুলা থেকে বেশি আসে। উইঙ্গিং অফ স্ক্যাপুলা যদি আপনার থাকেই, আপনি প্রথমে ধরে নেবেন যে উইঙ্গিং অফ স্ক্যাপুলা মানে হচ্ছে আপনার স্ক্যাপুলার মিডিয়াল এবং ইনফেরিয়র বর্ডারটা হচ্ছে প্রমিনেন্ট থাকবে, এবং যেহেতু এই সেটা সেন্টার মাসলে ইনভলভ, যেহেতু তার 90 ডিগ্রির উপরে তার অ্যাবডাকশন হবে না। আচ্ছা, এরপরে আমরা অন্য কোশ্চেনে চলে যাই। আমরা যেহেতু 25 নাম্বার ইয়াতে ছিলেন, 25 নাম্বার পৃষ্ঠায় ছিলাম, এখানে স্ক্যাপুলার জন্য কিছু মাসলের কথা বলা হয়েছে। এই মাসলগুলো আপনারা একটু পড়বেন, যে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর, সাবস্ক্যাপুলার এবং টেরিস মেজর। এখানে আপনারা 3 স্টার দিন, এগুলো একটু রিডিং পড়বেন, নার্ভ সাপ্লাইটা পড়বেন। যেহেতু যে কথাগুলো বললাম সেই কথাগুলোই মেইনলি আপনারা হাইলাইট করবেন। এরপরে আপনার 26 নাম্বার পৃষ্ঠায় একটা মাসলের নাম দেয়া আছে, সেই মাসলটার নাম হচ্ছে ডেল্টয়েড মাসল। এবং এই ডেল্টয়েড মাসলটাতে আমরা 3 স্টার দিতে বলবো, কারণ এই ডেল্টয়েড মাসল থেকে প্রিভিয়াসলি বিভিন্ন সময়ে কোশ্চেন এসেছে। সো ডেল্টয়েড মাসলটা গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত এই যে মাসলগুলোর কথা আমরা বলি না, যে বাইসেপস বৃদ্ধি করতেছে, তো বাইসেপস এর আগেও কিন্তু ডেল্টয়েড মাসলটা আমাদের এখানে থাকে, যে মাসলটা ফুলানো, অনেক সময় বাইসেপস এর পাশেই এই ডেল্টয়েড মাসলটা। এই ডেল্টয়েড মাসলটার ইনসারশন দিচ্ছে হচ্ছে আমাদের হিউমেরাসের মধ্যে একটা জায়গা আছে যেটা নাম হচ্ছে ডেল্টয়েড টিউবারসিটি, সেখানে হচ্ছে এটার ইনসারশন হয়। আর এটার অরিজিন হয় হচ্ছে স্ক্যাপুলার, আমরা এই যে স্পাইন, সেখান থেকে হচ্ছে এটার অরিজিন হয়। আবার হচ্ছে যে ক্ল্যাভিকল থেকে অরিজিন হয়, আবার অ্যাক্টোমিয়ান প্রসেস থেকে এটার অরিজিন হয়।
এটা হচ্ছে ডেল্টয়েড মাসলের অরিজিন। তাহলে ডেল্টয়েড মাসলের অরিজিন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এটাকে মাল্টিপিনেট মাসল বলা হয়, মানে অনেকগুলো পালকের মতো, পালককে অ্যাটাচ করলে যে তার সাইজ হবে বা তার যে অ্যাপিয়ারেন্স হবে, অনেকগুলো পালক, পাখির পালককে, ডেল্টয়েড মাসলটা অনেকটা ওই ধরনের, এই জন্য এটাকে মাল্টিপিনেট মাসল বলা হয়। তাহলে এটার অরিজিন হচ্ছে 3টা জায়গা থেকে হয়, আর ইনসারশন হচ্ছে ডেল্টয়েড টিউবারসিটিতে হয়। ডেল্টয়েড মাসলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ডেল্টয়েড মাসলের নার্ভ সাপ্লাই। ডেল্টয়েড মাসলের নার্ভ হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। খুব ভালো করে লিখে রাখেন, ডেল্টয়েড মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। আপনাদের লেকচার শিটের 26 নম্বর পৃষ্ঠা আছে, একটু দাগান। অ্যাক্সিলারি নার্ভের রুট বেল হচ্ছে সার্ভাইকেল 5, সার্ভাইকেল 6। তাহলে রুট বেল সহ মাথায় রাখবেন। আর এটার অ্যাকশন কি? এটার অ্যাকশন হচ্ছে শোল্ডার জয়েন্টের যত ধরনের মুভমেন্ট হতে পারে, যেমন আমরা আপনাদেরকে মুভমেন্ট গুলো দেখাই। যেমন ধরেন শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাবডাকশন, এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন, এটা হচ্ছে ইন্টারনাল রোটেশন, এটা হচ্ছে অ্যাডাকশন, ফ্লেকশন, তারপর হচ্ছে এক্সটেনশন। যত ধরনের মুভমেন্ট হয় তার মধ্যে শুধুমাত্র অ্যাডাকশন ছাড়া বাকি যে মুভমেন্টগুলো, অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন, ফ্লেকশন, মিডিয়াল রোটেশন, এক্সটেনশন, ল্যাটারাল রোটেশন, সবগুলোতে ডেল্টয়েড মাসল ভূমিকা পালন করে। তার মানে ডেল্টয়েড মাসলটা যদি কোনো কারণে প্যারালাইসিস হয়, তাহলে এই ধরনের সবগুলো মুভমেন্টই লস হবে বা উইক হয়ে যাবে, এক্সেপ্ট অ্যাডাকশন, কারণ অ্যাডাকশনে সে টেক পার্ট নেয় না। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে কিন্তু এই যে পুরো অ্যাবডাকশনটা সে করে না, সে হচ্ছে 15 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অ্যাবডাকশনটা, এই কাজে হচ্ছে সে ভূমিকা পালন করে। লেকচার শিটে ওখানে দেখেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, যে আমাদের শোল্ডার জয়েন্টে আমরা যে অ্যাবডাকশন গুলো করি তার মধ্যে 15 ডিগ্রি পর্যন্ত যে অ্যাবডাকশন, সেই 15 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশনটা করে হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। 90 ডিগ্রি পর্যন্ত, মানে 15 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অ্যাবডাকশন, সেটা করা হচ্ছে ডেল্টয়েড মাসল। এরপরে হচ্ছে যে 90 ডিগ্রির উপরে যেটা 180 পর্যন্ত, যেটা মানে 90 ডিগ্রি থেকে 180 যে অ্যাবডাকশনটা, সেখানে দুটো মাসল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা হচ্ছে ট্রাপিজিয়াস আর একটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসল। তার মানে 4টা মাসল শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুব ভালো করে এটা পড়ে রাখেন এবং ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। এর মধ্যে 15 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সুপ্রাস্পাইনেটার, 15 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সুপ্রাস্পাইনেটার। তার মানে ইনিশিয়েট করে হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, সুপ্রাস্পাইনেটার। তাহলে ইনিশিয়েটর হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। 15 থেকে 90 ডিগ্রি যে অ্যাবডাকশন, এটাই হচ্ছে আসলে তার মেইন অ্যাবডাকশন। এই জন্য এই কাজটা করে হচ্ছে ডেল্টয়েড মাসল, এবং ডেল্টয়েড মাসলটাকে বলা হয় প্রাইম মুভার। মানে অ্যাবডাকশনের ক্ষেত্রে অনেক সময় সিঙ্গেল বেসড এই প্রশ্নটা আসে, এটা আপনারা একটু পড়ে রাখবেন যে প্রাইম মুভার কে। তাহলে প্রাইম মুভার হচ্ছে ডেল্টয়েড মাসল, আর ইনিশিয়েটর হচ্ছে সুপ্রাস্পাইনেটাস। এগুলো সিঙ্গেল বেসডের জন্য আপনার গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ডেল্টয়েড মাসল থেকে কয়েকটা জিনিসই পড়বো। একটা হচ্ছে যে এটার কাজ, মানে অ্যাকশন গুলো, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সে কিন্তু অ্যাডাকশনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সে অ্যাবডাকশন করে, সে ফ্লেকশন এবং মিডিয়াল রোটেশন করে, সে এক্সটেনশন এবং ল্যাটারাল রোটেশন করে। এবং আমরা যদি দেখি, সাধারণত আমাদের ডেল্টয়েড মাসলের, আমরা যদি যে ইনজেকশনটা দেওয়া হয়, ডেল্টয়েড মাসলের ইনজেকশনটা সাধারণত আমরা বলি হচ্ছে লোয়ার হাফে দিতে বলি, কারণ আপার হাফে যদি দিতে হয় তখন কিন্তু তার নার্ভ ইনজুরির সম্ভাবনাটা বেড়ে যায়, জন্য লোয়ার হাফে আমরা দিতে বলি। অনেক সময় এই প্রশ্নটা আসে যে কোন জায়গায় আমরা দিচ্ছি ইনজেকশনটা, সেটা হচ্ছে লোয়ার হাফে আমরা ইন্টারমাসকুলার ইনজেকশনটা দিয়ে থাকি। যদি আপার হাফে দিই তখন সাধারণত নার্ভ ইনজুরি বা অন্য কোনো সমস্যা হতে পারে, মানে অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হতে পারে। এবার অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হলে তখন কিন্তু সে আর অ্যাবডাকশন করতে পারবে না। তো ডেল্টয়েড মাসল থেকে আমরা এটুকুই পড়বো যে ডেল্টয়েড মাসল একটা মাল্টিপিনেট মাসল। ডেল্টয়েড মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। ডেল্টয়েড মাসলের অ্যাকশন হচ্ছে অ্যাডাকশন ছাড়া শোল্ডার জয়েন্টের বাকি যে মুভমেন্ট গুলো সবগুলো। এর মধ্যে অ্যাবডাকশন হচ্ছে তার গুরুত্বপূর্ণ অ্যাকশন, এর মধ্যে তার অ্যাবডাকশনের রেঞ্জ হচ্ছে 15 থেকে 90 ডিগ্রি। 27 নম্বর এখানে দেখেন, আমরা বললাম না যে 180 ডিগ্রি পর্যন্ত, মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত তার যে অ্যাবডাকশনটা, সেই কাজটাতে কিন্তু সেরাটাস অ্যান্টেরিয়রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই জন্য উইঙ্গিং অফ স্কেপুলা যখন হয় তখন কিন্তু তার শোল্ডারটাও সে 90 ডিগ্রির পরে আর অ্যাবডাকশন করতে পারে না, কারণ তখন তার সেরাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইজড। 27 নম্বর পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ মাসলের কথা আপনাদের এখানে দেয়া আছে, তার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসল।
তো এই ল্যাটিসিমাস ডরসি মাসল থেকে এই বিভিন্ন সময় সিঙ্গেল বেসড প্রশ্ন আসে। ল্যাটিসিমাস ডরসি যে মাসলটা, এই মাসলের বেলায় কয়েকটা কথা আপনারা খুব ভালো করে মাথায় রাখবেন। সেটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসল হচ্ছে সেই মাসল যেই মাসলটা আমাদের আপার লিম্ব এবং লোয়ার লিম্ব দুটোকে কানেক্ট করে, মানে একমাত্র মাসল যেটা আপার লিম্ব এবং লোয়ার লিম্ব মাসলকে কানেক্ট করে, তার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসল। এবং এই ল্যাটিসিমাস ডরসির অনেকগুলো কাজ আছে, যেমন এই ল্যাটিসিমাস ডরসির একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে সুইমার মাসল। আপনাকে লিখে রাখতে পারেন যে ল্যাটিসিমাস ডরসির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সুইমার মাসল বা ক্লাইম্বার মাসল। কারণ তার কাজ যেটা সেটা হচ্ছে অ্যাডাকশন করা, এক্সটেনশন করা, মিডিয়াল রোটেশন করা শোল্ডারকে, মানে অ্যাডাকশন, তারপর হচ্ছে এক্সটেনশন অ্যান্ড মিডিয়াল রোটেশন। এই কাজগুলোই হচ্ছে আপনি যখন কোনো একটা গাছের মধ্যে উঠবেন অথবা আপনি যখন সাঁতার দিবেন তখনই হচ্ছে এই অ্যাকশনগুলো হয়। এই জন্য এই মাসলটার নাম হচ্ছে সুইমার মাসল বা ক্লাইম্বার মাসল। এবং এটার এসেন্সিয়ালি ক্লাইম্বিং মাসল এটার নাম। তো এটার অ্যাকশন গুলো দাগান, এবং এটার নার্ভ সাপ্লাই হচ্ছে থোরাকোডরসাল নার্ভ। সার্ভাইকাল 6 টু সার্ভাইকাল 8 হচ্ছে এটা রুট ভ্যালু, এটা একটু দাগায় রাখেন। থোরাকোডরসাল নার্ভ, থোরাকোডরসাল নার্ভের আরেকটা নাম হচ্ছে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। তো অ্যাকশন এবং নার্ভ সাপ্লাইটাই গুরুত্বপূর্ণ ল্যাটিসিমাস ডরসির ক্ষেত্রে, এটা একটু লিখে রাখেন। এরপরে আমরা আমাদের পরের যে টপিক সেটাতে চলে যাই, সেটা হচ্ছে হিউমেরাসে। তো হিউমেরাস থেকে প্রথমে আমরা বলি কয়েকটা জিনিস হচ্ছে। প্রথমে আপনি 7 নম্বর পৃষ্ঠে চলে যান। 7 নম্বর পৃষ্ঠে হিউমেরাসটা আছে আপনার লেকচার শিটের নাম্বার 7 বা 7 নম্বর পৃষ্ঠে হিউমেরাস দেওয়া আছে। দেখেন এই হিউমেরাসের 3টে অংশ, একটা হচ্ছে আপার এন্ড, একটা হচ্ছে শ্যাফট, আর একটা হচ্ছে লোয়ার এন্ড। এটা হচ্ছে শ্যাফট। তাহলে আপার এন্ড, শ্যাফট এবং লোয়ার এন্ড। এবং এই আপার এন্ডের মধ্যে 3টা নেক থাকে। যেমন প্রথমে যেটা সেটা হচ্ছে যে এটাকে আমরা বলি হচ্ছে মরফোলজিক্যাল নেক, এটাকে আমরা বলি হচ্ছে মরফোলজিক্যাল নেক, আর এটা হচ্ছে সার্জিক্যাল নেক। তো মরফোলজিক্যাল নেক হচ্ছে যেটা হচ্ছে একেবারে হেডের সাথে আপার এন্ডকে যেটা কানেক্ট করে, এটা নাম হচ্ছে মরফোলজিক্যাল নেক। আর আপার এন্ডের সাথে আমাদের শ্যাফটকে যে কানেক্ট করে এটার নাম হচ্ছে সার্জিক্যাল নেক। এটার নাম সার্জিক্যাল নেক হওয়ার কারণ হচ্ছে অধিকাংশ সময় ফ্র্যাকচারটা এই সার্জিক্যাল নেক বরাবর হয়, এবং সার্জিক্যাল নেকের পিছন দিক দিয়ে যে নার্ভটা যায় সেটার নাম হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। যদি কোনো কারণে সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হয় তাহলে অ্যাক্সিলারি নার্ভে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং দুটোই হচ্ছে যে সার্জিক্যালি ইম্পর্টেন্ট। এই জন্য এই নেকটার নাম হচ্ছে সার্জিক্যাল নেক, যেটা কমনলি ফ্র্যাকচার হয়, এবং এর পিছন দিয়ে হচ্ছে যে অ্যাক্সিলারি নার্ভ যায়। আর এটা হচ্ছে শ্যাফট, আর নিচে হচ্ছে আমাদের লোয়ার এন্ড। এবং লোয়ার এন্ডের মধ্যে যেমন দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল অফ হিউমেরাস, আর এটাকে বলি হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল অফ হিউমেরাস। মিডিয়াল এবং ল্যাটারাল এপিকন্ডাইল অফ হিউমেরাস। এবং এপিকন্ডাইলের উপরে সাধারণত কন্ডাইল থাকে। তো কন্ডাইলের চেয়ে আমাদের এপিকন্ডাইল গুলোর নাম জানাটা গুরুত্বপূর্ণ, কারণ মিডিয়াল এপিকন্ডাইলে অনেক সময় এখানে হচ্ছে যে আমাদের আপনারা যখন পড়বেন দেখবেন যে মিডিয়াল এপিকন্ডাইলে হচ্ছে আমাদের ফ্লেক্সর আর্মের যে ফ্লেকশন যেটা করে সেই ফ্লেক্সর গ্রুপের মাসল গুলো এখানে এসে অ্যাটাচ হয়। আর ল্যাটারাল এপিকন্ডাইলে হচ্ছে এক্সটেনশন যে সমস্ত মাসল গুলো করে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, সেই মাসল গুলো এখানে এসে অ্যাটাচ হয়। তো অনেক সময় এখানে হচ্ছে যে ইনফ্লামেশন হয়, মিডিয়াল এপিকন্ডালাইটিস হয়, যেটার নাম আপনারা একটু পরে দেখবেন, যেটার নাম হচ্ছে গলফার্স এলবো। আবার ল্যাটারাল এপিকন্ডাইলে এক সময় ইনফ্লামেশন হয়, মাসল গুলোর এক ধরনের প্রদাহ ডেভেলপ করে, যেটাকে আমরা বলি হচ্ছে গলফার্স এলবো, সরি টেনিস এলবো। টেনিস খেলারদের সাধারণত এটা বেশি হয়, তো এই জন্য এই এপিকন্ডাইল গুলোটা চেনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো হিউমেরাসের ক্ষেত্রে অনেকগুলো জিনিস আছে। হিউমেরাস হচ্ছে আমাদের আপার লিম্বের সবচেয়ে লম্বা বোন, মানে লার্জেস্ট বোন, এবং সাধারণত এটার ক্ষেত্রে যদি কোনো ফ্র্যাকচার হয়, বিশেষ করে আপার 1/3 এবং লোয়ার 2/3 মাঝখানে, যদি কখনো আপার এবং মিডল থার্ডের মাঝখানে, মানে আপার এই 2/3 এবং আপার 1/3 এর মাঝখানে যদি কখনো ইনজুরি হয়, এখানে ব্লাড সাপ্লাইটা একটু কম, এই জন্য এখানে সাধারণত আমরা নন ইউনিয়ন দেখতে পাই। নিচের দিকে এখানে একটা এই উঁচু অংশ দেখতে পাচ্ছি, যেটা নাম হচ্ছে ডেল্টয়েড টিউবারসিটি, যেখানে আমাদের ডেল্টয়েড মাসল হচ্ছে ইনসারশন দেয়। তো হিউমেরাসের ক্ষেত্রে আপনি যেটা পড়বেন খুব ভালো করে সেটা হচ্ছে যে হিউমেরাসের ক্ষেত্রে যেটা আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে যে হিউমেরাসের যদি কখনো ফ্র্যাকচার হয়, কমনলি কোন কোন জায়গায় ফ্র্যাকচার হয়। তো হিউমেরাসের ক্ষেত্রে কমনলি হচ্ছে সাধারণত সার্জিক্যাল নেক বরাবর ফ্র্যাকচার হতে পারে, তারপর হচ্ছে শ্যাফট বরাবর ফ্র্যাকচার হতে পারে, আরেকটা হচ্ছে যে এই রিজিয়নটা, এটাকে আমরা বলি যে সুপ্রাকন্ডাইলার রিজিয়ন। বাচ্চাদের ক্ষেত্রে এই সুপ্রাকন্ডাইলার রিজিয়নে ফ্র্যাকচার হয়, তার মানে শ্যাফটে ফ্র্যাকচার হতে পারে, আমাদের সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হতে পারে, এবং
সুপ্রাকন্ডাইলার রিজিয়নে ফ্র্যাকচার হতে পারে। তাহলে এই প্রশ্নটা অনেক সময় আসে যে কমনলি কোন কোন রিজনে ফ্র্যাকচার হয়। তাহলে কমনলি এই 3টা রিজনে ফ্র্যাকচার হয়। তো এটা আপনাদের লেকচার শিটে ওখানে দেওয়া আছে, দেখেন যে দ্য কমন সাইট অফ ফ্র্যাকচার উইথ নার্ভ ইনজুরি, এটা একটু আপনি পড়বেন। এখানে আপনাদেরকে আমরা 3টে স্ট্রাকচার দেখিয়েছি। আপনারা দেখেন, একটা হচ্ছে যে প্রথমে উপরের দিকে, এটা হচ্ছে আমাদের হিউমেরাসের পোস্টেরিয়র যে পিছনের দিকে, সেখান থেকে নেয়া। তো পিছন দিক দিয়ে এখানে চলে গেছে হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। শ্যাফট বরাবর পিছনের দিকে হিউমেরাসের একটা গ্রুপ থাকে, যে গ্রুপটাকে আমরা স্পাইরাল গ্রুপ বলে থাকি। যে স্পাইরাল গ্রুপ বরাবর একটা নার্ভ চলে যায়, সেটার নাম হচ্ছে রেডিয়াল নার্ভ, এবং এই স্পাইরাল গ্রুপটাকে রেডিয়াল নার্ভের নাম অনুসারে রেডিয়াল গ্রুপও বলা হয়। সেখান দিয়ে রেডিয়াল নার্ভ যাচ্ছে। আর নিচের দিকে যেটা হচ্ছে আমাদের মিডিয়াল এপিকন্ডাইল, সেই মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিক দিয়ে আমাদের আলনার নার্ভ যাচ্ছে। তাহলে 3টা নার্ভ, একটা হচ্ছে যে অ্যাক্সিলারি নার্ভ, একটা হচ্ছে যে আমাদের রেডিয়াল নার্ভ, আর একটা হচ্ছে যে আলনার নার্ভ। যদি কখনো সার্জিক্যাল নেক অফ হিউমেরাসের ফ্র্যাকচার হয়, তাহলে আমাদের অ্যাক্সিলারি নার্ভের ইনজুরি হতে পারে, এবং এই ক্ষেত্রে অ্যাক্সিলারি নার্ভ ইনজুরির যে ফিচারগুলো, সেগুলো আমরা কমনলি দেখতে পাবো। যদি কখনো শ্যাফট অফ হিউমেরাসের ফ্র্যাকচার হয়, তখন আমাদের রেডিয়াল নার্ভের ইনজুরি হতে পারে। এই ক্ষেত্রে আমরা রেডিয়াল নার্ভ ইনজুরির ফিচারগুলো দেখতে পাবো। যদি কখনো মিডিয়াল এপিকন্ডাইলের ফ্র্যাকচার হয়, তাহলে মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিকে যে আলনার নার্ভ আছে, সেই আলনার নার্ভ ইনজুরির ফিচারগুলো আমরা দেখতে পাবো। সো এই প্রশ্নটা অনেক সময় আপনাদের আসে যে কোন কোন রিজিয়নে ফ্র্যাকচার হলে কোন কোন ইনজুরি হতে পারে। তো এটা আপনাদের লেকচার শিটের একেবারে নিচের দিকে, মানে 7 নম্বর পৃষ্ঠায় বক্সের উপরের দিকে দেওয়া আছে। দেখেন যে 3 নার্ভ ডিরেক্টলি রিলেটেড টু হিউমেরাস আর লায়াবল টু ইনজুরি। এই প্রশ্নটা কিন্তু সরাসরি আপনাদের রেসিডেন্সি পরীক্ষায় একবার এসেছে। আমরা মানে একটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, যেটা সার্জিক্যাল নেক বরাবর, রেডিয়াল নার্ভ হচ্ছে রেডিয়াল গ্রুপ বরাবর, আলনার নার্ভ হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিকে। তো এই 3টা নার্ভের ইনজুরি হতে পারে। প্রশ্ন যেটা এসেছে আপনাদের, যেমন নার্ভ ড্যামেজ অকার্স হোয়েন ইনজুরি ইজ লোকেটেড এট দা, মানে কোন জায়গায় ইনজুরি হলে আপনার নার্ভ ড্যামেজ হয়, এই প্রশ্নটা আপনার পরীক্ষায় এসেছে। তো প্রথমে আমরা যেটা বুঝি যে অ্যানাটমিক্যাল নেক অফ হিউমেরাস দিয়েছে, অ্যানাটমিক্যাল নেক না, আমরা জানি যে সার্জিক্যাল নেক হলে সাধারণত এটা হবে মিডিয়াল এপিকন্ডাইল অফ হিউমেরাস, তার মানে এটা ফলস হবে। এটা যদি সার্জিক্যাল নেক হতো, তাহলে আমরা ধরতাম যে ট্রু হবে। তাহলে মিডিয়াল এপিকন্ডাইল, এটা ট্রু। তারপর নেক অফ ফিবুলা, এটা কিন্তু আমাদের লোয়ার লিম্বের। নেক অফ ফিবুলাতে আমরা যদি ইনজুরি হয়, আপনি যখন পড়বেন তখন দেখবেন যে নেক অফ ফিবুলা আমাদের দুটো বোনের একটা, যেটা আমাদের নিচে থাকে, টিবিয়া এবং ফিবুলা। সেই ফিবুলার নেক বরাবর একটা নার্ভ যায়, সেটা নাম হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। তো সেই নেক অফ ফিবুলা যদি ইনজুরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কমন পেরোনিয়াল নার্ভের ইনজুরি হতে পারে, সিপিএন। আর শ্যাফট অফ ফিমারে সাধারণত কোনো নার্ভ আমরা ইনজুরি পাই না। হেড এন্ড নেক অফ রেডিয়াসে আমরা কোনো নার্ভ পাই না, তার মানে এগুলো হচ্ছে ফলস হবে। তাহলে আপার লিম্বের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে হিউমেরাসের যদি সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হয়, হিউমেরাসের যদি শ্যাফটে ফ্র্যাকচার হয়, হিউমেরাসের যদি মিডিয়াল এপিকন্ডাইলে ফ্র্যাকচার হয়, তাহলে আমরা নার্ভ ইনজুরি পেতে পারি। হিউমেরাস থেকে আপনার তেমন আর কিছু পড়া নাই, আমরা পরের ইয়াতে চলে যাই। পরের পৃষ্ঠায় 8 নাম্বার পৃষ্ঠায় দেখেন লোয়ার এন্ড অফ হিউমেরাসে আমরা এই জিনিসটা দেখেন, লোয়ার এন্ড অফ হিউমেরাসে আমরা কয়েকটা জিনিস পাই। সেটা হচ্ছে যে, আচ্ছা, লোয়ার এন্ড অফ হিউমেরাসের আগে আপনি দেখেন যে আমাদের যদি কখনো হিউমেরাসের নিচের দিকে আমরা জানি যে কন্ডাইল থাকে, এপিকন্ডাইলের উপরে কন্ডাইল থাকে। সেই কন্ডাইলের উপরে যদি কখনো ফ্র্যাকচার হয়, এটাকে আমরা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার বলি। এরকম একটা ফ্র্যাকচার অনেক সময় দেখা যায়, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এবং এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে আমাদের যেহেতু দেখেন আমাদের হিউমেরাসের নিচের দিকে, এদিক দিয়ে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি চলে যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে একটা নার্ভ চলে যাচ্ছে, যেটার নাম হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ। তো মিডিয়ান নার্ভের ইনজুরি হতে পারে, পাশাপাশি ব্রাকিয়াল আর্টারিরও কিন্তু ইনজুরি হতে পারে। যে এখানে ফ্র্যাকচার হচ্ছে, এই জন্য ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে এবং মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে। যদি ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হয়, তাহলে এই ফোরআর্ম এবং হ্যান্ডের দিকে আর কোনো ব্লাড সাপ্লাই হয় না, এবং এই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন পাই, সেটার নাম হচ্ছে ভকম্যান ইসকেমিক কন্ট্রাকচার। তো এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। যারা পড়বেন তারা একটু লেকচার শিটের 12 নম্বর পৃষ্ঠা একটু পড়ে নেবেন। বিশেষ করে সুপ্রাকন্ডাইলার ইনজুরির ক্ষেত্রে মিডিয়ান নার্ভ ইনজুরি হতে পারে, ভকম্যান ইসকেমিক কন্ট্রাকচার হতে পারে, এবং এই সমস্ত ক্ষেত্রে মায়োসাইটিস অসিফিকেশন হয়। তো মিডিয়ান নার্ভের পাশাপাশি আপনার ব্রাকিয়াল আর্টারি ইনজুরিটাও এখানে লিখে রাখেন 12 নম্বর পৃষ্ঠায়।
আমাদের হিউমেরাসের নিচের দিকে আমরা যেখানে এপিকন্ডাইল দেখিয়েছিলাম, তো এপিকন্ডাইলের মধ্যে যেমন মিডিয়াল এপিকন্ডাইলে এখানে আমাদের ফ্লেক্সর গ্রুপ অফ মাসল থাকে। ফ্লেক্সর গ্রুপ অফ মাসল মানে হচ্ছে আমাদের ফোরআর্মের, আমরা যখন ফোরআর্ম পড়বো ফোরআর্মের সামনের দিকে এটাকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সর গ্রুপ। এই গ্রুপের মাসলগুলোর কাজ হচ্ছে আমাদের ফ্লেকশন গুলো করা, মানে ফোরআর্ম থেকে শুরু করে হ্যান্ডের পর্যন্ত রিস্ট জয়েন্টের এদের ফ্লেকশনটা করা, এটা হচ্ছে ফ্লেক্সর গ্রুপের মাসলের কাজ। আর ল্যাটারাল এপিকন্ডাইল বরাবর যে গ্রুপের মাসলগুলো থাকে তাকে আমরা বলি হচ্ছে এক্সটেন্সর গ্রুপ, মানে এখানে এসে সেই মাসলগুলো অরিজিন হয় যেগুলো হচ্ছে আমাদের এক্সটেন্সর গ্রুপের পিছনের দিকে যেগুলো থাকে, যারা হচ্ছে এক্সটেনশন করা। তো এই ফ্লেক্সর গ্রুপের মাসল এবং এক্সটেন্সর গ্রুপের মাসলগুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে এরা হচ্ছে যে ইনফ্লেমেশন হয়। যেমন আমরা আপনাদেরকে দেখাই, যেমন যারা হচ্ছে যে গল্ফ খেলে, এটা হচ্ছে গল্ফ খেলা। এই গল্ফ যারা খেলে তারা যখন গল্ফ খেলতে যায়, তখন গল্ফ খেলতে গেলে তারা যেহেতু বলটাকে অনেক উপরে তুলতে হয়, তখন যেটা হয় তাদের হচ্ছে যে ভিতরের দিকে মানে মিডিয়াল এপিকন্ডাইল বরাবর চাপ পড়ে। একইভাবে যারা টেনিস খেলে, চাপ দিচ্ছে টেনিসে যখন ব্যাকে স্ট্রোক দিচ্ছে বা এরকম দিচ্ছে, তখন হচ্ছে তাদের ল্যাটারাল এপিকন্ডাইলের উপর চাপ পড়তেছে টেনিস খেলার সময়, এবং ল্যাটারাল এপিকন্ডাইল বরাবর তখন তার অনেক পেইন হয়। এই যে দেখেন তার পেইন হচ্ছে, কেন পেইন হচ্ছে? কারণ তখন হচ্ছে এক্সটেন্সর গ্রুপের মাসল গুলো আস্তে আস্তে চাপ খায় এবং এখানে এক ধরনের ইনফ্লেমেশন ডেভেলপ করে। তার মানে যারা টেনিস খেলে তাদের হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলের উপর চাপ পড়ে এবং ওখানকার যে মাসল গুলো কমন এক্সটেন্সর অরিজিন যে সমস্ত মাসলে, তারা হচ্ছে ইনফ্লেমেশনের শিকার হয়। আর যখন যে গল্ফ খেলে সে যখন গল্ফের বলটাকে উপরে উঠাচ্ছে, তখন হচ্ছে তার মানে উঠানোর সময় চাপ পড়ে হচ্ছে তার মিডিয়াল এপিকন্ডাইলের উপর। তার মানে মিডিয়াল এপিকন্ডাইলের উপর চাপ পড়ে কমন ফ্লেক্সর গ্রুপ এর মাসল গুলো হচ্ছে তার এখানে ইনফ্লেমেশন হচ্ছে। তো এই ক্ষেত্রে এক ধরনের কন্ডিশন হয়। যেহেতু টেনিস খেলার সময় ওটা হয় ল্যাটারাল এপিকন্ডাইলের উপর চাপ পড়ে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে টেনিস এলবো। আর যেহেতু গল্ফ খেলার সময় মিডিয়াল এপিকন্ডাইলের উপর চাপ পড়ে, মিডিয়াল এপিকন্ডাইলের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে গলফার্স এলবো। তার মানে একটা হচ্ছে যে মিডিয়াল এপিকন্ডাইল এবং তখন ফ্লেক্সর মাসল গুলো ইনভলভ হয়, ফ্লেক্সর মাসল গুলো ইনফ্লেমেশন হয়, এটাকে আমরা বলি হচ্ছে গলফার্স এলবো। ল্যাটারাল এপিকন্ডাইল তখন হচ্ছে এক্সটেন্সর মাসল গুলো হচ্ছে ইনফ্লেমেশন হয়, এটাকে আমরা বলি হচ্ছে টেনিস এলবো। অথবা একটা নাম হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস, আর একটা নাম হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। এটা 8 নম্বর পৃষ্ঠায় আছে, এটাতে আপনারা একটা স্টার দেন, এটা একটু আপনি ভালো করে রিডিং করবেন। আপনাদের আরেকটা জিনিস কমনলি সেটা হচ্ছে যে কোলিস ফ্র্যাকচার। আপনাদের লেকচার শিটে 10 নম্বর পৃষ্ঠায় আছে, দেখেন কোলিস ফ্র্যাকচার। যদি কখনো, এটা হচ্ছে আপনার রেডিয়াস আলনার ক্ষেত্রে, আপনার রেডিয়াস এবং আলনা থেকে আমরা সাধারণত খুব একটা জিনিস আমাদের পড়তে হয় না, শুধু এই কোলিস ফ্র্যাকচারটা আপনাকে একটু পড়তে হবে। রেডিয়াস এবং আলনায় আপনি একটা জিনিস খেয়াল করেন, যদি কখনো রেডিয়াসের এই বরাবর একটা ফ্র্যাকচার হয়, যারা 40 ইয়ার্স এর উপরে হয়ে যায় তারা যখন আঘাত পায় তখন তাদের এই ধরনের একটা ফ্র্যাকচার হয়। লেকচার শিটে 10 নম্বর পৃষ্ঠায় আছে, দেখেন এটাকে আমরা কোলিস ফ্র্যাকচার বলি। এবং এই কোলিস ফ্র্যাকচারের ক্ষেত্রে নর্মালি আমরা এক ধরনের ডিফর্মিটি দেখি, যেটাকে ডিনার ফর্ক ডিফর্মিটি বলা হয়। তো এই কোলিস ফ্র্যাকচারের জিনিসগুলো আপনি একটু রিডিং করবেন, 1 স্টার দিয়ে রাখেন। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আপনাদের 11 নম্বর পৃষ্ঠায় দেখেন কার্পাল বোন। কার্পাল বোন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। রেসিডেন্সিতে কার্পাল বোন থেকে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে এবং অধিকাংশ সময় সেই প্রশ্নটা স্কেপয়েড বোন থেকে এসেছে। তো সেটা সবসময় তো আর স্কেপয়েড বোন থেকে আসবে না, এই জন্য কার্পাল বোনটা পুরোটা আপনারা একটু ভালো করে পড়ে নিতে হবে। তো কার্পাল বোনের একটা ছবি আপনাদের লেকচার শিটের 11 নম্বর পৃষ্ঠায় আমরা দিয়েছি। আমরা সাধারণত কার্পাল বোন, এটাই হচ্ছে আমাদের এই যে বোন গুলো, এগুলোই হচ্ছে কার্পাল বোন। এবং এই কার্পাল বোন গুলো একটা অ্যারেঞ্জমেন্ট মেনে চলে, আমরা এখানে দেখিয়েছি এবং এখানে আমরা বর্ণানুক্রমিক ভাবে সাজিয়েছি। আপনারা যদি খেয়াল করেন, এটা হচ্ছে স্ক্যাপয়েড বোন, এটা হচ্ছে লুনেট বোন, এটা হচ্ছে ট্রাইকয়েড ট্রাম বোন, এবং এটা হচ্ছে পিসিপম বোন। মানে প্রক্সিমালি আমরা এটাকে সাধারণত বলি যে এই যে বোনের সারিটা, এটা হচ্ছে প্রক্সিমাল মানে সারি, আর এটা হচ্ছে ডিস্টাল সারি, মানে যেটা হচ্ছে ফোরআর্মের কাছাকাছি সেটা হচ্ছে প্রক্সিমাল, আর যেটা হচ্ছে ফোরআর্ম থেকে দূরে এবং ফিঙ্গারের কাছাকাছি
বা মেটাকার্পালের কাছাকাছি, সেগুলো হচ্ছে ডিস্টাল। তো প্রক্সিমালি 4টা বোন, সেটা হচ্ছে স্ক্যাপয়েড। আমরা এটাকে সাধারণত রেডিয়াল সাইড থেকে বা ল্যাটারাল সাইড থেকে আমরা এটাকে ধরি। আমরা জানি যে রেডিয়াস, আমাদের রেডিয়াস এবং আলনা, এর আগে আমরা যেটা দেখেছি, রেডিয়াস এবং আলনার ক্ষেত্রে এটা হচ্ছে রেডিয়াস এবং এটা হচ্ছে আলনা। রেডিয়াস থাকে হচ্ছে সাধারণত বাইরের দিকে, আলনা থাকে হচ্ছে ভিতরের দিকে। মানে রেডিয়াসটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল বোন, আর আলনাটা হচ্ছে ইন্টারনাল বোন। আমরা ছোটবেলায় রেডিওর কথা বলতাম যে রেডিওর সিগন্যাল আসে বাইরের দিক থেকে, তার মানে রেডিয়াসটা বাইরে। আর আলনা, যেটার মধ্যে আমরা কাপড় টাপড় রাখি, এটা ঘরের ভিতরে থাকে, এর জন্য এটা হচ্ছে ভিতরে। এটা হচ্ছে রেডিয়াস। আলনা মনে রাখার জন্য সহজভাবে আমরা মনে রাখতাম। তো এই জন্য আমরা এখন থেকে বা অনেক সময় আমরা যেটা বলি সেটা হচ্ছে যে যখন আমরা পড়াইতে যাই সেটা বলি হচ্ছে রেডিয়ালি। যখন বলবে আপনি বুঝবেন যে রেডিয়ালি মানে বোঝাচ্ছে ল্যাটারালি, আর মিডিয়ালি মানে হচ্ছে আলনার দিকে হচ্ছে মিডিয়াল সাইড। তো ল্যাটারাল থেকে আমরা মিডিয়াল দিকে যাব। তো প্রথমে ল্যাটারালি হচ্ছে স্ক্যাপয়েড, তারপর হচ্ছে লুনেট, তারপর হচ্ছে এই ট্রাইকোয়েডটাম, এরপর হচ্ছে যে আমাদের পিসিপো। এবং ডিস্টালিও একইভাবে আমরা এটা মনে রাখি যে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, তারপর হচ্ছে ক্যাপিটেট এবং হ্যামেট। যেটা মনে রাখার জন্য সহজ একটা ইপটিজিং মার্ক একটা ছড়া আমরা সাধারণত বলি, সেটা হচ্ছে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এটা দিয়ে আমরা সাধারণত এটা মনে রাখার চেষ্টা করি যে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। শি মানে হচ্ছে স্কেপয়েড, লুনেট, লুকস মানে হচ্ছে লুনেট, টু মানে হচ্ছে ট্রাইকোয়েড্রাম, প্রিটি মানে হচ্ছে পিসিপম। তাহলে স্কেপয়েড, লুনেট, ট্রাইকোয়েড্রাম এবং পিসিপম এগুলো হচ্ছে প্রক্সিমালি ল্যাটারাল থেকে মিডিয়ালি থাকে। আর ডিস্টালি হচ্ছে ট্রাই টু ক্যাচ হার। ট্রাই মানে হচ্ছে ট্রাপিজিয়াম, টু মানে হচ্ছে ট্রাপিজয়েড, ক্যাচ মানে হচ্ছে ক্যাপিটেট, আর হার মানে হচ্ছে হ্যামেট। তাহলে ট্রাই টু ক্যাচ হার, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। এখান থেকে বিভিন্নভাবে প্রশ্নগুলো আসে। যেমন অনেক সময় বলে যে আপনাকে এভাবে করে প্রশ্নটা দিয়ে দিতে পারে যে এই প্রক্সিমাল সারিতে কোন কোন কার্পাল বোন আছে, যে বোনস ইন দ্য প্রক্সিমাল রো অফ, মানে কার্পাল বোন লাইন ইন দ্য প্রক্সিমাল রো। তো তখন আপনাকে 8টা বোনেরই নাম দিয়ে দিবে বিভিন্নভাবে সাজিয়ে, তখন আপনি এখান থেকে এই প্রক্সিমালি কে কে থাকে, আবার অনেক সময় ডিস্টালি কে কে থাকে, এই জিনিসটা আমাদের অনেক সময় যাচাই করতে হয়। এর মধ্যে প্রক্সিমালি যে বোনগুলো থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বোনটা সেটা হচ্ছে আমাদের এসকেপয়েড বোন। সেটা হচ্ছে এসকেপয়েড যে বোনটা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোন। এবং এই এসকেপয়েড থেকে এর আগে বিগত বছরের রেসিডেন্সি পরীক্ষায় বেশ কয়েকটা প্রশ্ন আপনার এসেছে। এখানে আপনার লেকচার শিটের মধ্যে আপনি দেখেন 11 নম্বর পৃষ্ঠায় কখন এদের ফিউশন হয়, কখন এদের অ্যাপিয়ারেন্স, বিভিন্ন জিনিস দেওয়া, এত কিছু আপনারা পড়তে হবে। আপনারা মোটামুটি প্রক্সিমাল এবং ডিস্টাল রো থেকে কে থাকে, ল্যাটারাল টু মিডিয়াল কিভাবে থাকে, এই জিনিসটা একটু পড়বেন। পাশাপাশি আপনারা 12 নম্বর পৃষ্ঠায় চলে যান, দেখেন স্কেপয়েড বোন ফ্র্যাকচার নিয়ে কিছু কথাবার্তা দেওয়া আছে, সেটা একটু খুব ভালো করে পড়বেন। স্কেপয়েডটা আমরা এখানে আলাদা করে আপনাকে দেখিয়েছি। দেখেন স্কেপয়েড, এই বোনটা, স্কেপয়েডের অনেক সময় ডিস্টালি ফ্র্যাকচার হয়, অনেক সময় স্কেপয়েডের মাঝামাঝি ফ্র্যাকচার হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েস্ট ফ্র্যাকচার, মানে কোমর বরাবর তার ফ্র্যাকচার হচ্ছে। আবার অনেক সময় প্রক্সিমালি ফ্র্যাকচার হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফ্র্যাকচারটা হতে পারে। এর মধ্যে স্কেপয়েড বোনের ব্লাড সাপ্লাইটা খেয়াল করেন। স্কেপয়েড বোনের মধ্য দিয়ে বিভিন্ন নিউট্রিয়েন্ট আর্টারি যায়। এই দেখেন এটা একটা স্কেপয়েড বোন, আমরা বুঝার সুবিধার্থে ভাবে দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে স্কেপয়েডের ব্লাড সাপ্লাইটা এরকম হয় যে প্রক্সিমাল সেগমেন্টে একটা নিউট্রিয়েন্ট আর্টারি সাপ্লাই দিই, ডিস্টাল সেগমেন্টে একটা নিউট্রিয়েন্ট আর্টারি সাপ্লাই দিই। অধিকাংশ সময় স্কেপয়েডের এই ওয়েস্ট বরাবর একটা ফ্র্যাকচার হয়, ওয়েস্ট বরাবর একটা ফ্র্যাকচার হয়। ওয়েস্ট বরাবর যদি স্কেপয়েডের ফ্র্যাকচারটা হয়, তখন স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রক্সিমাল অংশে আলাদা করে সাপ্লাই দিচ্ছে, ডিস্টাল অংশে সাপ্লাই দিচ্ছে, কোনো সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে 15% বা 13% ক্ষেত্রে স্কেপয়েড বোনের ব্লাড সাপ্লাইটা এইরকম হয় না। স্কেপয়েড বোনের ব্লাড সাপ্লাইটা এইরকম হয়, মানে এখানে যেরকম আছে এরকম হচ্ছে। সেটা কিরকম দেখেন, এটা হচ্ছে তার প্রক্সিমাল অংশ, এটা হচ্ছে তার ডিস্টাল অংশ। দুইটা নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে ডিস্টাল অংশ দিয়ে ঢুকে যাচ্ছে। এখানে একটা টিউবারকল থাকে, সেই টিউবারকল বরাবর তারা ঢুকে যাচ্ছে, টিউবারকল বরাবর তারা ডিস্টালি এসে ঢুকে যাচ্ছে, এবং তারা এরপরে প্রক্সিমালি গিয়ে একটা হচ্ছে সাপ্লাই দিচ্ছে। মানে এই বরাবর এইভাবে না এসে তার সাপ্লাইটা হচ্ছে এইভাবে। এরকম যাদের ক্ষেত্রে স্কেপয়েড বোনটা থাকে, মানে স্কেপয়েড বোনের ব্লাড সাপ্লাই থাকে, তাদের ক্ষেত্রে যখন এই বরাবর ফ্র্যাকচারটা হয়, ওয়েস্ট বরাবর ফ্র্যাকচারটা যখন হবে, অথবা হ্যাঁ ওয়েস্ট বরাবরই যখন ফ্র্যাকচারটা হবে, তখন কি হচ্ছে, তখন এই যে ডিস্টাল অংশ দিয়ে যে ব্লাড সাপ্লাইটা ঢুকতেছে নিউট্রিয়েন্ট আর্টারিটা, সে তখন
ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, সে আর প্রক্সিমালি গিয়ে ব্লাড সাপ্লাইটা দিতে পারছে না, এবং এই প্রক্সিমাল অংশটা ব্লাডের অভাবে আস্তে আস্তে মরে যায়। এটাকে আমরা বলি হচ্ছে নেক্রোসিস, অ্যাভাস্কুলার নেক্রোসিস। তো এই অ্যাভাস্কুলার নেক্রোসিসটা স্কেপয়েড ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। সব স্কেপয়েড ফ্র্যাকচারে কিন্তু অ্যাভাস্কুলার নেক্রোসিস হয় না। যে সমস্ত স্কেপয়েড বোনের ব্লাড সাপ্লাইটা এই ধরনের পিকুলিয়ার, তাদের ক্ষেত্রে আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিসটা দেখি। অন্য কোনো বোনের কিন্তু ব্লাড সাপ্লাইটা এরকম না যে সব একই ধরনের ব্লাড সাপ্লাই, কিন্তু স্কেপয়েডের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, শতকরা 15 ভাগ ক্ষেত্রে এই ধরনের ব্লাড সাপ্লাই হয়, এবং এই বোনগুলো যখন ফ্র্যাকচার হয় তখন এই অ্যাভাস্কুলার নেক্রোসিস হবেই। কোনোভাবে আপনি এটাকে এই সমাধান করতে পারবেন না। আপনি এটাকে ধরেন এইভাবে ভাঙলো, আপনি এটাকে জোড়া লাগাই দিলেন একটা স্ক্রু দিয়ে, কিন্তু স্ক্রু দিয়ে জোড়া লাগানোর পরেও কিন্তু এইদিকে কিন্তু তার ব্লাড সাপ্লাইটা আসবে না, এই জন্য জোড়া চার লাগবে না, এই অংশটা নষ্ট হয়ে যাবে। এই জন্য স্কেপয়েড বোন ফ্র্যাকচারটা গুরুত্বপূর্ণ, এবং স্কেপয়েড বোন ফ্র্যাকচারটা আপনি পড়বেন। স্কেপয়েড বোনের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে স্কেপয়েড বোন যেটা, সেটা হচ্ছে সে প্রক্সিমালি থাকে, এবং এই স্কেপয়েড বোনটা অনেকটা দেখতে হচ্ছে বোট শেপড, মানে নৌকার মতো। এখন তো নৌকার সময়, তো নৌকার মতো হচ্ছে যে স্কেপয়েড বোনের শেপটা। এবং স্কেপয়েড বোনের ফ্র্যাকচার হতে পারে হচ্ছে ডিস্টাল ফ্র্যাকচার হতে পারে, ওয়েস্ট ফ্র্যাকচার হতে পারে, প্রক্সিমাল ফ্র্যাকচার হতে পারে। স্কেপয়েড বোনের সাথে দেখেন, স্কেপয়েড বোনের সাথে যে বোনটা যুক্ত থাকে সেটার নাম হচ্ছে এই রেডিয়াল। সাধারণত আলনা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে রেডিয়ালি, এবং স্কেপয়েড বোন রেডিয়ালি থাকার কারণে রেডিয়াসের সাথে হচ্ছে স্কেপয়েড বোনটা কাছাকাছি থাকে। এবং এই দিক দিয়ে হচ্ছে রেডিয়াল আর্টারি, তারপর হচ্ছে রেডিয়াল নার্ভ, সেফালিক ভেইন, এগুলো হচ্ছে যে এই দিক দিয়ে যায়। তার মানে স্কেপয়েড বোনটা রেডিয়াসের সাথে যুক্ত থাকে, মানে রেডিয়াসের কাছাকাছি থাকে, রিলেটেড। পাশাপাশি স্কেপয়েড বোনের পাশ দিয়ে রেডিয়াল আর্টারি যায়, রেডিয়াল নার্ভ যায়, সেফালিক ভেইন যায়। তিনটা জিনিস, একটা হচ্ছে রেডিয়াল আর্টারি যায়, মানে স্কেপয়েড বোন কার কার সাথে ক্লোজ রিলেটেড এটা একটু লিখে রাখতে পারেন। একটা হচ্ছে রেডিয়াসের সাথে সে ক্লোজলি রিলেটেড, রেডিয়াল আর্টারির সাথে রিলেটেড, রেডিয়াল নার্ভের সাথে রিলেটেড, পাশাপাশি হচ্ছে সেফালিক ভেইনের সাথে রিলেটেড। এই জিনিসটা একটু লিখে রাখবেন। এবং স্কেপয়েড বোনের এই ধরনের ফ্র্যাকচার গুলো হতে পারে ডিস্টাল ফ্র্যাকচার হয়, ওয়েস্ট ফ্র্যাকচার হয়, প্রক্সিমাল ফ্র্যাকচার হয়, কমনলি তার ওয়েস্ট ফ্র্যাকচার হয়। এবং স্কেপয়েড বোনের যেহেতু ব্লাড সাপ্লাইটা একটু ইউনিক ব্লাড সাপ্লাই, এদের ক্ষেত্রে আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিসটা দেখতে পাই। তো স্কেপয়েড বোনের ফ্র্যাকচারটা লেকচার শিটের 12 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, তো এটা আপনি ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। এবং অনেক সময় এই প্রশ্নটা আসে যে কোন কোন বোনের অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়। আর অনেকগুলো বোন আছে, আপনি যখন লোয়ার লিম্ব পড়বেন দেখবেন যে ফ্র্যাকচার নেক অফ ফিমারের ক্ষেত্রে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়, মানে এটা হেডটার অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যায়। তেমন স্কেপয়েড বোনের হচ্ছে যে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যায়। তো এই স্কেপয়েড বোনের পাশাপাশি আরেকটা জিনিস কার্পাল বোনের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে যে কার্পাল বোনের গুলোর মধ্যে স্কেপয়েড বোনটা হচ্ছে কমনলি ফ্র্যাকচার হয়। লুনেট যে বোনটা, এই বোনটার নাম হচ্ছে লুনেট বোন। এই লুনেট বোনের সাধারণত ডিসলোকেশন হয়। তো এটা লিখে রাখেন যে কমনলি ডিসলোকেটেড হয় হচ্ছে লুনেট বোন, কমনলি ফ্র্যাকচার হয় হচ্ছে স্কেপয়েড বোন। এই প্রশ্নটা দেখেন আপনাদের 16 সালে আসছে, তো এটা একটু আপনি নিজেরা একটু প্র্যাকটিস করেন এই প্রশ্নটা, এই প্রশ্নগুলো আপনার দিয়ে দিন। বলা হচ্ছে দ্য কার্পাল বোন স্কেপয়েড। কার্পাল বোন স্কেপয়েডের ক্ষেত্রে কি কি ফিচার গুলো? একটা হচ্ছে রিসিভ নিউট্রিয়েন্ট ভেসেল এট ইট ওয়েস্ট। আমরা একটু আগে দেখিয়েছি যে তার ওয়েস্ট হচ্ছে এই অংশটা, সে কিন্তু তার ওয়েস্ট দিয়ে কোনো ব্লাড সাপ্লাই গ্রহণ করতে চায় না, সে প্রক্সিমাল অংশ দিয়ে গ্রহণ করে, ডিস্টাল অংশ দিয়ে গ্রহণ করে, অথবা কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ডিস্টাল পোল দিয়ে সে ব্লাড সাপ্লাইটা গ্রহণ করে। তার মানে ওয়েস্ট দিয়ে আসলে সে ব্লাড সাপ্লাই গ্রহণ করে না, তাহলে এটা ফলস হবে। ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য রেডিয়াল আর্টারি। আমরা একটু আগে দেখিয়েছি যে সে রেডিয়াল আর্টারির সাথে যুক্ত থাকে, পাশাপাশি সে কিন্তু রেডিয়াসের সাথে যুক্ত থাকে, মানে ক্লোজলি রিলেটেড থাকে, পাশাপাশি রেডিয়াল নার্ভের সাথে যুক্ত থাকে, সেফালিক ভেইনের সাথে সে যুক্ত থাকে। তো এটা হচ্ছে যে ট্রু হবে। হ্যাজ এ টিউবারকল হুইচ ইজ পালপেটেড ইন দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। এটা আপনাদেরকে বলা হয় নাই। রেডিয়াসের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা যদি এরকম একটা বানাই, অ্যানাটমিক্যাল স্নাপ বক্স পাই আমরা, অ্যানাটমিক্যাল স্নাপ বক্স নিয়ে আমরা পড়বেন। তো অ্যানাটমিক্যাল স্নাপ বক্সে যদি আপনি হাত দেন, তখন আপনি যেটা পালপেট করেন এটাই হচ্ছে যে আমাদের স্কেপয়েডের টিউবারকল, স্কেপয়েডের টিউবারকল। এবং স্কেপয়েডের টিউবারকল দিয়ে কিন্তু ব্লাড সাপ্লাইটা সে পায় অনেক সময়। তো তাহলে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে স্কেপয়েডের টিউবারকল। যদি কখনো স্কেপয়েড বোন ফ্র্যাকচার হয়,
তখন অনেক সময় এক্সরে করলে সাথে সাথে দেখা যায় ফ্র্যাকচারটা দেখা যায় না, 7 দিন পরে আরেকটা এক্সরে করলে আমরা স্কেপয়েড বোনের ফ্র্যাকচারটা দেখতে পাই। এই জন্য আমরা সাধারণত যারা অর্থোপেডিক্স এর তারা বলি যে কিছু কিছু জিনিস, যেমন একটা এক্সরে যখন আপনি করবেন অবশ্যই 2 ভিউ দেখবেন, অন্তত এপি ভিউ এবং ল্যাটারাল ভিউ, বা এপি ভিউ বা অবলিক ভিউ। পাশাপাশি একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে 2 জয়েন্ট, আপনি যখন একটা বোন দেখতে চান তার 2 পাশে 2 জয়েন্ট যাতে আপনার এক্সরের মধ্যে আসে। পাশাপাশি 2 অকেশন, মানে একটা এক্সরে তো এখন করলেন আঘাত পাওয়া যাচ্ছে, তার একটা এক্সরে 7 দিন পর আপনি করবেন, কারণ এই স্কেপয়েড ফ্র্যাকচারটা সাথে সাথে দেখা যায় না। তো তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দেখা যায় না, কিভাবে আপনি বুঝবেন যে স্কেপয়েড ফ্র্যাকচার? সেটা হচ্ছে আপনি অ্যানাটমিক্যাল স্নাপ বক্সে হাত দিয়ে যদি চাপ দেন, সে যদি বলবে যে হ্যাঁ অনেক ব্যথা, তার মানে স্কেপয়েড বোন ফ্র্যাকচার হয়েছে। তো এটা হ্যাজ এ টিউবারকল হুইচ ইজ পালপেটেড ইন দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স, এটা ট্রু হবে। আর্টিকুলেট উইথ দ্য রেডিয়াস, আমরা জানি যে রেডিয়াসের সাথে সে আর্টিকুলেট করে, একটু আগে আমরা দেখিয়েছি। স্টার্ট টু অসিফাই এট বার্থ। না, স্কেপয়েডের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। স্কেপয়েডের যে অসিফিকেশন সেটা সাথে সাথে শুরু হয় না। আপনি যদি আপনার লেকচার শিটের 11 নম্বর পৃষ্ঠায় যান, আপনি স্কেপয়েডের জায়গাটা দেখেন, স্কেপয়েডের জায়গায় দেওয়া আছে যে 5 ইয়ার্স এর সময় তার অসিফিকেশন হয়। এগুলো হচ্ছে যে কোন 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 সময় তার অসিফিকেশন হয়। দেখেন, স্কেপয়েডটা হচ্ছে 5 ইয়ার্স এ হয়, লুনেটটা হচ্ছে 4 ইয়ার্স এর সময়, মানে আপনার বয়স যখন 4 ইয়ার তখন তার অসিফিকেশন শুরু হবে। তারপরে হচ্ছে স্কেপয়েডের পরে লুনেটের পর হচ্ছে ট্রাইকোয়েটাল, ট্রাইকোয়েটাল হচ্ছে 3 বছরের সময়। তারপর হচ্ছে পিসিফর্মটা হচ্ছে 12 বছরের সময়। একইভাবে ট্রাপিজিয়াম হচ্ছে 5 বছরের সময়, ট্রাপিজয়েড হচ্ছে 5 বছরের সময়, ক্যাপিটেট হচ্ছে 2 মাসের সময়, এবং হ্যামেট হচ্ছে 3 মাসের সময়। মানে আপনার যে চিত্রটা লেখা, সেটা যে চিত্র তার মধ্যে দেওয়া আছে, তার মানে সবচেয়ে কম সময়, মানে সবার আগে অসিফিকেশন শুরু হয় যেটা, সেটার নাম হচ্ছে ক্যাপিটেট, এরপর হচ্ছে হ্যামেট। তো আর স্কেপয়েড হচ্ছে 5 বছরের সময় তার অসিফিকেশন হয়, তার মানে এটা ফলস হবে। অসিফিকেশন শুরু হয় হচ্ছে 5 বছরের সময়। তো এই ধরনের প্রশ্নগুলো আপনার আসতে পারে, স্কেপয়েড বোনের থেকে প্রশ্নটা এসেছে। পাশাপাশি আরো বিভিন্ন রকম প্রশ্ন এসেছে, যেমন স্কেপয়েড ফ্র্যাকচার থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে। আপনাদের লাস্ট আওয়ারে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, যে আমরা কথাগুলো বললাম এই কথাগুলোই দেখবেন যে সেখানে দেওয়া আছে, মানে বিভিন্ন ভাবে। আচ্ছা, এরপরে রোটেটর কাপের কথা, এগুলো তো আমরা পড়েছি। সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারটা আমরা পড়েছি, এটা আপনার এখানে লাগবে না। এরপরে 15 নম্বর পৃষ্ঠায় এবং 16-17 নম্বর পৃষ্ঠায় আপনার একজিলা নিয়ে আলোচনা দেওয়া আছে। একজিলাটা আপনারা একটু পড়তে হবে। একজিলার আলোচনাটা আমাদের এখানে একেবারে শেষের দিকে দিয়েছি আমরা। একজিলা, তো একজিলার একটা চিত্র, এটাই হচ্ছে আপনার একজিলা, আপনার এটাই হচ্ছে একজিলা। তো একজিলার মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল দেওয়া আছে। আমরা এখান থেকে দেখিয়েছি, দেখেন একজিলার এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। এই অ্যান্টেরিয়র ওয়ালটা ফর্ম হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সাবক্লেভিয়াস মাসল এবং ক্লাভিপেক্টোরাল ফাসা নিয়ে। ল্যাটারাল ওয়াল হচ্ছে ইন্টারটিউবারকুলার সালকাস থাকে। পোস্টেরিয়র ওয়াল হচ্ছে সাবস্ক্যাপুলারিস থাকে, টেরিস মেজর থাকে, ল্যাটিসিমাস ডরসি মাসল এবং লং হেড অফ ট্রাইসিস ব্রাকাই মাসল। মিডিয়াল ওয়ালে থাকে হচ্ছে আপার থোরাসিক ওয়াল, সেরেটাস অ্যান্টেরিয়র মাসল। আর ফ্লোরে থাকে হচ্ছে আর্ম ফিট, এবং এর মধ্যে দিয়ে হচ্ছে যে আমরা আর্মে হচ্ছে যে ওপেন করে। মেনলি একজিলার কন্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। একজিলার কন্টেন্টটা আপনারা আপনাদের লেকচার শিটে দেওয়া আছে, দেখেন লেকচার শিটের আপনার এই 17 নম্বর পৃষ্ঠায় দেখেন একজিলার কন্টেন্ট গুলো দেওয়া আছে। অধিকাংশ ক্ষেত্রে একজিলা শব্দটা এখানে দেওয়া আছে, যেমন একজিলারি আর্টারি আছে, একজিলারি ভেইন আছে, তারপরে হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার পার্ট অফ ব্রাকিয়াল প্লেক্সার, মানে ব্রাকিয়াল প্লেক্সারের কিছু অংশ আছে হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার পার্ট। আমরা একটু আগে দেখাবো যে কর্ড থেকে শুরু করে তার পরের অংশগুলো, এগুলো হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার পার্ট, সেটা একজিলার মধ্যে থাকে। একজিলারি লিম্ফ নোড থাকে, লং থোরাসিক নার্ভ থাকে, ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ থাকে, একজিলারি ফ্যাট এবং এরিওলার টিস্যু থাকে। তো একজিলার কন্টেন্ট থেকে আপনাদের এই প্রশ্নটা এসেছিল, দেখেন একজিলার কন্টেন্টের মধ্যে একজিলারি ভেইন এবং টাইবিটরি, ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে, ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ থাকে, রুট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস এবং ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, যেটা ফলস। ব্রাকিয়াল প্লেক্সাস যখন আমরা আপনাদেরকে পড়াবো তখন দেখাবো যে ব্রাকিয়াল প্লেক্সাস প্রথমে রুট দিয়ে শুরু হচ্ছে, রুট থেকে হয়ে ওরা ট্রাঙ্ক ফর্ম করে, তো এরপর হচ্ছে যে ওরা কর্ড ফর্ম করে, কর্ড এবং কর্ডের পরে বাকি যে নার্ভ গুলো, এগুলো হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার অংশ। আর রুট এবং ট্রাঙ্ক এগুলো হচ্ছে সুপ্রাক্লাভিকুলার, মানে এটা হচ্ছে ক্লাভিকুলার উপরে থাকে, এই জন্য এরা একজিলার পার্ট না, এরা ফলস হবে। সুপ্রাক্লাভিকুলার পার্ট হওয়ার কারণে এরা হচ্ছে ফলস হবে।
এই দুটোই হচ্ছে ফলস। ইনফ্রাক্লাভিকুলার যদি থাকতো যে কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস বা বাকি যে ব্রাঞ্চ গুলো পরবর্তীতে আমরা পাবো সেই ব্রাঞ্চ গুলো, তাহলে সেটা ট্রু হতো। অ্যাক্সিলার কন্টেন্ট আপনারা একটু পড়বেন। তো এখানে একটা জিনিস সার্জিক্যালি ইম্পর্টেন্ট, যেটা আপনাদের পার্ট 1 পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে এবং সামনের দিনগুলোতে যেহেতু রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় সিঙ্গেল বেসড প্রশ্ন অ্যাড করা হয়েছে, তো এই প্রশ্নগুলো আপনার আসতে পারে। যেমন অ্যাক্সিলার কন্টেন্টের মধ্যে আপনি দেখেন 5 নম্বরে দেওয়া আছে লং থোরাসিক অ্যান্ড ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ। লং থোরাসিক এবং ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ, এটা আপনার সার্জিক্যালি ইম্পর্টেন্ট। যদি আপনি কখনো, বিশেষ করে যেমন যারা সার্জন তারা হয়তো জানেন, বা যারা সার্জন হবেন, সেটা হচ্ছে আমরা সাধারণত ব্রেস্ট কার্সিনোমার পেশেন্টের ক্ষেত্রে, যাদের ব্রেস্ট কার্সিনোমা আছে তাদের ক্ষেত্রে আমরা লিম্ফ নড তাদেরকে ফেলে দিতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। এই অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করতে, যখন আপনি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করতে যান বা অ্যাক্সিলাতে কোনো সার্জারি করতে যান, তখন আপনার কিছু কিছু স্ট্রাকচারের কমনলি ইনজুর হয়। সেই স্ট্রাকচার গুলো কি, এটা পরীক্ষায় আসে যে একটা পেশেন্টের তুমি অ্যাক্সিলার কোন একটা সার্জারি করতে গিয়েছো, অথবা ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে কোন একটা স্টেজ দিয়ে বলবে যে তার সার্জারি করলো, তার মানে অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করলো। এক্ষেত্রে কোন কোন স্ট্রাকচার ইনজুরি হতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি যে স্ট্রাকচারটাতে ইনজুরি হয় সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 5 নম্বরে দেখেন ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ। এটা একটু লিখে রাখেন যে স্ট্রাকচার এট রিস্ক ডিউরিং অ্যাক্সিলারি সার্জারি। সেটা কি কি? একটা হচ্ছে ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ এবং তার সাথে যেটা দেওয়া আছে লং থোরাসিক নার্ভ। ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ, লং থোরাসিক নার্ভ, পাশাপাশি আরেকটা নার্ভ সেটা হচ্ছে থোরাকোডরসাল নার্ভ। এই তিনটা নার্ভের বেলায় লিখে রাখেন যে স্ট্রাকচার এট রিস্ক ডিউরিং অ্যাক্সিলারি সার্জারি। ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ, লং থোরাসিক নার্ভ, থোরাকোডরসাল নার্ভ। ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ একটা গুরুত্বপূর্ণ নার্ভ, কিন্তু এটার নাম আপনারা হয়তো আগে শুনেন নাই। ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভের কাজ আর কিছু না, সেটা হচ্ছে সে আর্মের আপার হাফে এবং মিডিয়ালি এবং পোস্টেরিয়রলি, আর্মের আপার হাফের মিডিয়ালি এবং পোস্টেরিয়রলি হচ্ছে সে সেন্সেশন সাপ্লাই। এই জন্য যদি ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ হয়, ইনজুরি হয়, তাহলে আর কিছুই হবে না, জাস্ট হচ্ছে যে কিউটিনিয়াস সেন্সেশনটা লস হবে আর্মের আপার হাফে, মিডিয়াল এবং posterior and medial part of the upper half of the arm, এই জায়গাটায় সেন্সেশন লস হবে ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভে। তার মানে যদি সিঙ্গেল বেস প্রশ্ন করে আপনাকে বলে যে এরকম একটা পেশেন্ট আসছে আপনার কাছে, আপনি একটা সার্জন, আপনি সার্জারি করলেন, আপনি খুব একটা কেয়ারফুল সার্জন না, কেয়ারলেস সার্জন, সেই ক্ষেত্রে আপনি একটা ইনজুরি করে ফেলেছেন, এভাবে অপশন গুলো দেওয়া থাকে। এবং পরবর্তীতে দেখা গেল যে আর্মের আপার হাফের মিডিয়াল এবং পোস্টেরিয়র পার্টের সেন্সেশনটা লস বা কোনো সেন্সেশন পাচ্ছে না, সেক্ষেত্রে কোন স্ট্রাকচারটা ইনজুরি হয়েছে? সেক্ষেত্রে হচ্ছে ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ ইনজুরি হয়েছে। অথবা যদি আপনার দেওয়া থাকে যে এরকম একটা কন্ডিশন, একটা সার্জারি হলো, এরপরে তার উইঙ্গিং অফ স্ক্যাপুলা ডেভেলপ করলো, কোন স্ট্রাকচারটা ইনজুরি হয়েছে? লং থোরাসিক নার্ভ ইনজুরি হয়েছে। আর যদি কমনলি বলে যে কোন কোন স্ট্রাকচার ইনজুরি হতে পারে, তখন বলবেন একটা হচ্ছে ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, লং থোরাসিক নার্ভ ইনজুরি হতে পারে, থোরাকোডরসাল নার্ভ ইনজুরি হতে পারে। তো এটুকুই আপনার এখান থেকে কন্টেন্ট অফ দ্য এক্সিলা থেকে। এক্সিলার লিম্ফ নোড গুলোতে আপনারা দুটো স্টার দেন, একটু রিডিং পড়বেন যে কোন কোন গ্রুপ আছে, কোথায় কোথায় তারা সাপ্লাই দিচ্ছে। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের এক্সট্রিমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। আপনাদের লেকচার শিটের 19 নম্বর পৃষ্ঠায় ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা লেকচার শিটের 19 নম্বর পৃষ্ঠায় চলে যান। ব্রাকিয়াল প্লেক্সাস মূলত এমন একটি নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের কাজ হচ্ছে আমাদের আপার লিম্বের যাবতীয় ধরনের নার্ভ সাপ্লাইয়ের কাজ করা, সেন্সরি, অটোনমিক এবং মোটর, একেবারে 3 ধরনের যে নার্ভ সাপ্লাই, এই 3 ধরনের নার্ভ সাপ্লাইয়ের নার্ভগুলোকে যদি আমরা সন্তান হিসেবে ধরি, তাহলে এর মা হচ্ছে এই ব্রাকিয়াল প্লেক্সাস। সেজন্য এই ব্রাকিয়াল প্লেক্সাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্রাকিয়াল প্লেক্সাস থেকে নানা ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে ক্লিনিক্যাল প্রশ্নগুলো এই ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসা হয়। কারণ ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হলে নানা ধরনের সিমটম এবং নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো ব্রাকিয়াল প্লেক্সাসের প্রথমে আপনারা দেখেন, ব্রাকিয়াল প্লেক্সাসের একটা ছবি আপনাদের এখানে আমরা দেখিয়েছি। ব্রাকিয়াল প্লেক্সাস প্রথম হচ্ছে রুট নিয়ে গঠিত। তো রুট প্রথমে হচ্ছে একটা গাছের যেরকম শিকড় থেকে যাত্রা শুরু হয়, ব্রাকিয়াল প্লেক্সাসেরও যাত্রাটা শুরু হয় প্রথমে রুট দিয়ে। এই রুট হচ্ছে কি, আমাদের যে নার্ভ রুটগুলো সার্ভাইকেল এবং থোরাসিক এর কম্বিনেশন মিলে ব্রাকিয়াল প্লেক্সাসটা হয়।
মানে সার্ভাইকেল 5, 6, 7, 8 এবং থোরাসিক 1, এই যে 5টা র্যামাই, 5টা নার্ভ রুট, এদের দুটো ভাগ আছে সবগুলো। সার্ভাইকেল 5-এরও দুটো ভাগ, ভেন্ট্রাল এবং ডরসাল। সার্ভাইকেল 6-এরও একেবারে দুটো ভাগ, সবগুলো দুটো ভাগ থাকে, ভেন্ট্রাল এবং ডরসাল রুট। ডরসাল মানে পিছনের দিকের রুটটা, ভেন্ট্রাল মানে হচ্ছে সামনের দিকের রুটটা। তো এই যে সার্ভাইকেল 5 থেকে থোরাসিক 1 পর্যন্ত যে 5টা রুট, এদের যে ভেন্ট্রাল র্যামাইগুলো মানে সামনের দিকের যে র্যামাইগুলো, এগুলো মিলে মূলত আমাদের এই ব্রাকিয়াল প্লেক্সাসটা গঠন করে। তার মানে সার্ভাইকেল 5, 6, সার্ভাইকেল 5, 6, 7, সার্ভাইকেল 8 এবং থোরাসিক 1, এদের ভেন্ট্রাল র্যামাই মিলে আমাদের এই রুটটা গঠিত হয়। এই রুটটা কোথায় থাকে? রুটটা মেইনলি থাকে হচ্ছে আমাদের একটা মাসল আছে, মাসলের কথা বলেছিলাম, সেরাটাস অ্যান্টেরিয়র। তেমনি ভাবে এখানে একটা মাসল আছে যেটার নাম হচ্ছে স্কেলেনাস অ্যান্টেরিয়র মাসল। এই স্কেলেনাস অ্যান্টেরিয়রের পিছন দিকে মানে বিহাইন্ড দ্য স্কেলেনাস অ্যান্টেরিয়র এই রুটগুলো থাকে। অথবা আমরা বলতে পারি যে স্কেলেনাস অ্যান্টেরিয়র এবং স্কেলেনাস মিডিয়াস, এই দুটোর মাঝখানে এটা থাকে, মানে বিটুইন দ্য স্কেলেনাস অ্যান্টেরিয়র এন্ড স্কেলেনাস মিডিয়াস, অথবা বিহাইন্ড দ্য স্কেলেনাস অ্যান্টেরিয়র এই রুটগুলো অবস্থান করে। অনেক সময় এদের লোকেশনটা জানতে চাওয়া হয় যে রুটগুলো কোথায়। তো রুটগুলো হচ্ছে স্কেলেনাস অ্যান্টেরিয়রের পিছনে অথবা স্কেলেনাস অ্যান্টেরিয়র এবং স্কেলেনাস মিডিয়াসের মাঝখানে এই রুটগুলো থাকে। সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 এই রুটগুলো। এবং এই সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল, দেখেন সার্ভাইকাল 5 সার্ভাইকাল 6 মিলে তারা একটা ট্রাঙ্ক তৈরি করে, এটার নাম হচ্ছে আপার ট্রাঙ্ক। সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 মিলে লোয়ার ট্রাঙ্ক গঠন করে, আর সার্ভাইকাল 7টা আলাদা করে মিডল ট্রাঙ্ক গঠন করে। মানে শিকড় থেকে যাত্রা শুরু, শিকড়ের পরে কাণ্ড হয়ে গেছে, এই কাণ্ডটাই হচ্ছে ট্রাঙ্ক। তাহলে একটা হচ্ছে যে রুট আর একটা হচ্ছে ট্রাঙ্ক। তো ট্রাঙ্ক হচ্ছে 3টা, আপার, মিডল এবং লোয়ার ট্রাঙ্ক। তাহলে রুট হচ্ছে 5টা, সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, এবং ট্রাঙ্ক হচ্ছে আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্ক। এই যে ট্রাঙ্কগুলো, আপার, মিডল এবং লোয়ার ট্রাঙ্কগুলো, তারা আবার দুটো ভাগে বিভক্ত হয়। এই ভাগগুলোকে আমরা বলি হচ্ছে ডিভিশন। এই ভাগগুলোকে আমরা বলি হচ্ছে ডিভিশন। একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, একটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র এই শব্দগুলো আপনারা একটু সতর্কতার সহিত খেয়াল করবেন, কারণ যারা অ্যান্টেরিয়র ডিভিশন তারা আমাদের আপার লিম্বের অ্যান্টেরিয়র সারফেসে সাপ্লাই দেয়। যারা পোস্টেরিয়র ডিভিশন তাদের থেকে পরবর্তীতে যে ছানাপোনাগুলো জন্ম নেয়, যে নার্ভগুলো জন্ম নেয়, তারা আমাদের আপার লিম্বের পোস্টেরিয়র সাইডে সাপ্লাই দেয়। সো অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনে বিভক্ত হয়। আপার ট্রাঙ্ক এরকম একটা অ্যান্টেরিয়র ডিভিশন করে, একটা পোস্টেরিয়র ডিভিশন করে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। মিডল ট্রাঙ্কও একটা অ্যান্টেরিয়র ডিভিশন করে, একটা পোস্টেরিয়র ডিভিশন করে। লোয়ার ট্রাঙ্কও একটা অ্যান্টেরিয়র ডিভিশন করে, সরি এটা পোস্টেরিয়র ডিভিশন, এটা অ্যান্টেরিয়র ডিভিশন। মানে সবগুলো অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনে বিভক্ত হয়। আমরা বলেছিলাম রুট থাকে হচ্ছে বিহাইন্ড দ্য স্কেলেনাস অ্যান্টেরিয়র। আপনি ওখানে খালি জায়গায় লিখে নেন যে রুট থাকে হচ্ছে বিহাইন্ড দ্য স্কেলেনাস অ্যান্টেরিয়র অর বিটুইন দ্য স্কেলেনাস অ্যান্টেরিয়র এন্ড স্কেলেনাস মিডিয়াস। ট্রাঙ্কটা কোথায় থাকে? ট্রাঙ্কটা থাকে হচ্ছে আমাদের নেকে। নেকের যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গল, আপনারা হয়তো হেডনেক পড়ার সময় দেখেছেন যে নেকের পোস্টেরিয়র ট্রায়াঙ্গল আছে। নেকের যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গল, সেই পোস্টেরিয়র ট্রায়াঙ্গল অফ নেকে ট্রাঙ্কটা থাকে। এবং এটা যখন ডিভিশনে বিভক্ত হয়, এই ডিভিশনটা কোথায় থাকে? এই ডিভিশন গুলো হচ্ছে আমাদের এক্সিলাতে থাকে। এক্সিলার যে অ্যাপেক্স, সে অ্যাপেক্সে হচ্ছে এই ডিভিশন গুলো থাকে। তাহলে ডিভিশন থাকে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য এক্সিলা। এই ডিভিশন যখন থাকে, ডিভিশন গুলো পরবর্তীতে যেটা করে, ডিভিশন থেকে পরবর্তীতে অংশ মানে কর্ড এবং তার পরবর্তী অংশ, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার পার্ট। আর এর উপরের যে অংশটা, এটাকে আমি বলি হচ্ছে সুপ্রাক্লাভিকুলার অংশ। এই যে এটা মানে আমাদের রুট এবং ট্রাঙ্ক, এটা আমরা দাগ দিয়ে দিছি দেখেন। এই যে আমাদের যেটা এই দাগটা, এটাকে খয়েরি কালার বলতে পারি। সেই খয়েরি কালারের যে অংশটুকু, এগুলো হচ্ছে ক্লাভিকুলের উপরে মানে নেকে। আর যেগুলো হচ্ছে আমাদের সবুজ কালার, এগুলো হচ্ছে ক্লাভিকুলের পিছনে, বিহাইন্ড দ্য ক্লাভিকল। আর নিচের দিকে যেটা ডিভিশনের পরবর্তীতে, ডিভিশনগুলো পরবর্তীতে কর্ডে বিভক্ত হচ্ছে, এটা হচ্ছে এক্সিলাতে থাকে। তো ডিভিশনটাও অ্যাপেক্স অফ দ্য এক্সিলাতে থাকে এবং পরবর্তীতে বাকি অংশটুকু তৈরি হয়। তাহলে আমরা বলি যে রুট এবং আমাদের ট্রাঙ্ক এটা হচ্ছে সুপ্রাক্লাভিকুলার পার্ট, আর ট্রাঙ্ক এই কর্ডের এবং তার পরবর্তী যে অংশটুকু, এগুলো হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার পার্ট।
এটা বলার উদ্দেশ্য এই জন্য যে ইনফ্রাক্লাভিকুলার যে পার্টটা এটা কিন্তু অ্যাক্সিলার একটা পার্ট, আমরা অ্যাক্সিলার কন্টিনেন্টের মধ্যে এটা পড়েছি। তাহলে দেখেন ডিভিশন গুলো এরকম পোস্টেরিয়র ডিভিশন এবং অ্যান্টেরিয়র ডিভিশনে বিভক্ত হয়। এবং ডিভিশন আমরা জানি যে পোস্টেরিয়র মানে পিছনে, আমরা সাধারণত পিছনে যে থাকি তাকে বলি যে সে দুর্বল, পিছনে মানে দুর্বলিত, সামনে যে সে সবল। এই জন্য সামনের যারা সবল যারা তারা কিন্তু একসাথে থাকতে চায় না, কিন্তু পিছনের যারা তারা যেহেতু দুর্বল তারা সবাই কিন্তু একসাথে থাকতে চায়, যাতে তারা সবাই মিলে একটা শক্তিশালী হয় বা সবাই মিলে তাদের অধিকারগুলো আদায় করতে পারে। তো এইখানেও দেখেন ডিভিশন থেকে যে পোস্টেরিয়র ডিভিশন গুলো, সে পোস্টেরিয়র ডিভিশন, আপার ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন হচ্ছে এটা, মিডল ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন এটা, লোয়ার ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন এটা, সেই পোস্টেরিয়র ডিভিশন কিন্তু তিনটা একসাথে হয়ে যায় এবং তিনটা একসাথে হয়ে তারা একটা কর্ড গঠন করে, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র কর্ড, তিনজন একসাথে। কিন্তু যারা সামনের দিকে অ্যান্টেরিয়র ডিভিশন গুলো তারা কিন্তু একসাথে থাকতে পারে না। তারা যেটা করে, যেমন আপার ট্রাঙ্কের যে অ্যান্টেরিয়র ডিভিশন এবং মিডল ট্রাঙ্কের যে অ্যান্টেরিয়র ডিভিশন, তারা দুজন একসাথে মিলে একটা কর্ড তৈরি করে, তার নাম হচ্ছে ল্যাটারাল কর্ড। অপরদিকে লোয়ার ট্রাঙ্কের যে অ্যান্টেরিয়র ডিভিশন সে আলাদা করে নিজেই একটা কর্ড তৈরি করে নেয়, তার নাম হচ্ছে মিডিয়াল কর্ড। তাহলে একটা হচ্ছে ল্যাটারাল কর্ড, একটা হচ্ছে মিডিয়াল কর্ড, একটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড। এই কর্ড গুলো থেকে আমাদের পরবর্তীতে বাকি নার্ভ গুলো জন্মায়। এখন খেয়াল করেন, রুট গুলো যখন ফর্ম হচ্ছে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, এদের যে ভেন্ট্রাল রামাই গুলো তারা একসাথে ট্রাঙ্ক গঠন করে। ট্রাঙ্ক গঠন করার আগে তারা একটা নার্ভ তৈরি করে, দুটা নার্ভ তৈরি করে, একটা নাম হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আর একটা নার্ভ হচ্ছে সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6 এবং সার্ভাইকাল 7। এই তিনজনের রুট থেকে বের হয়ে তারা একটা লম্বা নার্ভ তৈরি করে, তার নাম হচ্ছে লং থোরাসিক নার্ভ। তাহলে আমরা বলতে পারি যে রুট থেকে দুটো নার্ভ বের হচ্ছে, এটা প্রথমে এদিক থেকে বের হয়ে যাচ্ছে, এটা নাম হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আর 5, 6, 7 মানে এই তিনটার রুট গুলো একসাথে হয়ে একটা নার্ভ তৈরি করে, তার নাম হচ্ছে লং থোরাসিক নার্ভ। এই প্রশ্নটা অনেক সময় আসে যে ব্রাকিয়াল প্লেক্সাসের রুট থেকে কোন কোন নার্ভ বের হয়। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের রুট থেকে দুটো নার্ভ, একটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, যেটা রুট বের হয় শুধুমাত্র সার্ভাইকাল 5, আর একটা হচ্ছে লং থোরাসিক নার্ভ, তার রুট বের হচ্ছে সার্ভাইকাল 5, 6 এবং 7। লং থোরাসিক নার্ভ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র মাসলকে সাপ্লাই দেয়। লং থোরাসিক নার্ভের এই জন্য আরেকটা নাম হচ্ছে নার্ভ টু সেরেটাস অ্যান্টেরিয়র। তার মানে লং থোরাসিক নার্ভ আপনার অপশনে নাও থাকতে পারে, নাম দিতে পারে নার্ভ টু সেরেটাস অ্যান্টেরিয়র, একই কথা। এটা সবাই হচ্ছে রুট থেকে বের হয়। রুট থেকে বের হয় হচ্ছে দুটো নার্ভ। এখন আসেন ট্রাঙ্ক থেকে কারা বের হয়। ট্রাঙ্কের মধ্যে দেখেন মিডল ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্ক থেকে কিন্তু কোনো নার্ভই বের হয় না, শুধুমাত্র আপার ট্রাঙ্ক থেকে দুটো নার্ভ বের হয়। একটার নাম হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, আপনার মনে আছে কিনা, এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস এবং ইনফ্রাস্পাইনাটাসকে সাপ্লাই দেয়। আর একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস। তাহলে আপার ট্রাঙ্ক থেকে দুটো জিনিস বের হচ্ছে, দুটো নার্ভ বের হচ্ছে, একটার নাম হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, আর একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস। কখনো যদি প্রশ্ন আসে যে ব্রাকিয়াল প্লেক্সাসের ট্রাঙ্ক থেকে কোন কোন নার্ভ বের হয়, তাহলে দুটো নার্ভ, এবং এটা হচ্ছে আপার ট্রাঙ্ক থেকে বের হয়। মিডল ট্রাঙ্ক এবং লোয়ার ট্রাঙ্ক থেকে কোনো নার্ভ বের হয় না। তাহলে আপার ট্রাঙ্ক থেকে দুটো নার্ভ, একটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার আর একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস। এরপরে আছে আমাদের সম্মানিত ডিভিশন। এই ডিভিশন গুলো থেকে সরাসরি কোনো নার্ভ বের হয় না। তাহলে এই স্টেমটা অনেক সময় থাকে যে ডিভিশন থেকে কোনো নার্ভ বের হয় না, বা ডিভিশনের কোনো নার্ভ নেই, ডিভিশন থেকে সরাসরি কোনো নার্ভ নেই। ডিভিশন গুলো যে কর্ড বের করেছে সেই কর্ড থেকে অনেকগুলো নার্ভ বের হয়। যেমন প্রথমে আমরা যদি ধরি, প্রথমে ল্যাটারাল কর্ড, যেটা হচ্ছে আমাদের আপার এবং মিডল কর্ডের অ্যান্টেরিয়র ডিভিশন, মিডল ট্রাঙ্কের অ্যান্টেরিয়র ডিভিশন মিলে তৈরি করেছে, সেখান থেকে প্রথমে একটা বের হচ্ছে, তার নাম হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। প্রথমে হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, এরপরে হচ্ছে মাস্কুলো কিউটেনিয়াস নার্ভ, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, তারপর হচ্ছে মাস্কুলো কিউটেনিয়াস নার্ভ। এবং এখান থেকে একটা রুট বের হয় যেটাকে আমরা বলতে পারি মিডিয়ান নার্ভের ল্যাটারাল রুট, মানে এখান থেকে একটা রুট বের হয় যেটা হচ্ছে মিডিয়ান নার্ভের ল্যাটারাল রুট, যেটা পরবর্তীতে এইখান থেকে মানে মিডিয়াল কর্ড থেকে আরেকটা রুট বের হয় যেটা হচ্ছে মিডিয়াল রুট। এই দুজন মিলে তারা একটা নার্ভ তৈরি করে, তার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ। তাহলে মিডিয়ান নার্ভের ল্যাটারাল রুট এখান থেকে বের হচ্ছে, মাস্কুলো কিউটেনিয়াস নার্ভ বের হচ্ছে, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ বের হচ্ছে। তাহলে ল্যাটারাল কর্ড থেকে তিনটা নার্ভ বের হচ্ছে, একটা হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, একটা হচ্ছে মাস্কুলো কিউটেনিয়াস নার্ভ, আর একটা হচ্ছে যে ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। এর মধ্যে মাস্কুলো কিউটেনিয়াস নার্ভটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, সে কিন্তু সার্ভাইকাল 5, 6 এবং সার্ভাইকাল 7
এই তিনটা থেকেই যে সমস্ত জিনিস বের হচ্ছে তাকেই বহন করতেছে। এই জন্য মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের রুট ভ্যালু হবে সার্ভাইকাল 5 থেকে, মানে সার্ভাইকাল 5, 6 এবং সার্ভাইকাল 7। এটা অনেক সময় আসে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। তাহলে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5, 6, 7। মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ কোন কর্ডের ব্রাঞ্চ? ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ। আর ল্যাটারাল পেক্টোরাল নার্ভ ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ। এটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আসেন, ল্যাটারাল কর্ড তো গেল, এখন আমরা মিডিয়াল কর্ডে চলে যাই। মিডিয়াল কর্ড থেকে প্রথমে ল্যাটারাল পেক্টোরাল নার্ভের মতো একটা নার্ভ বের হয়, সেটার নাম হচ্ছে মিডিয়াল পেক্টোরাল নার্ভ। মিডিয়াল পেক্টোরাল নার্ভের পর আরো দুটো নার্ভ আছে, একটা নাম হচ্ছে, এই দুটো হচ্ছে কিউটেনিয়াস নার্ভ। একটা নাম হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, আর একটা নাম হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরাম। মানে এটা হচ্ছে একটা আর্মে সাপ্লাই দেয়, একটা হচ্ছে ফোরামে সাপ্লাই দেয়। মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরাম। আরেকটা নার্ভ হচ্ছে, আমরা আগেই বলেছি যে সেটা হচ্ছে মিডিয়াল নার্ভ ফর্ম করার জন্য একটা মিডিয়াল রুটকে সে পাঠায়। তার মানে আরেকটা নার্ভ হচ্ছে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। এবং আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলনার নার্ভ। একেবারে টার্মিনাল যে ব্রাঞ্চটা সেটার নাম হচ্ছে আলনার নার্ভ। টার্মিনাল ব্রাঞ্চটার নাম হচ্ছে আলনার নার্ভ। তো আলনার নার্ভের ক্ষেত্রে খেয়াল করেন, আলনার নার্ভ কিন্তু আমাদের এই যে সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 এগুলো মিলে হচ্ছে আমাদের এই লোয়ার ট্রাঙ্ক করে, এবং লোয়ার ট্রাঙ্কেরই হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন থেকে একেবারে টার্মিনাল ব্রাঞ্চটা হচ্ছে আলনার নার্ভ। তার মানে আলনার নার্ভের যে রুট ভ্যালু সেটা হবে হচ্ছে সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আলনার নার্ভের রুট ভ্যালু। তাহলে আমাদের মিডিয়াল কর্ড থেকে 5টা নার্ভ বের হচ্ছে। একটা হচ্ছে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, একটা হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, একটা হচ্ছে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরাম, একটা হচ্ছে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, আর লাস্টে যে টার্মিনাল ব্রাঞ্চ এবং গুরুত্বপূর্ণ নার্ভ সেটার নাম হচ্ছে আলনার নার্ভ। আলনার নার্ভের রুট ভ্যালু কত? যেহেতু সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 দিয়ে এটার ট্রাঙ্ক এবং বাকিটুকু ফর্ম হচ্ছে, তার মানে এটা রুট ভ্যালু হবে সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1। এখন একটা গুরুত্বপূর্ণ কর্ড, সেটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড। তাহলে পোস্টেরিয়র কর্ডের প্রথম যে নার্ভটা, যার নাম হচ্ছে আপার সাবস্কেপুলার নার্ভ। পরের যে নামটা সেটা হচ্ছে মিডল সাবস্কেপুলার নার্ভ। পরের যে নার্ভটা সেটার নাম হচ্ছে লোয়ার সাবস্কেপুলার নার্ভ। তাহলে আপার সাবস্কেপুলার, মিডল সাবস্কেপুলার, লোয়ার সাবস্কেপুলার। সাবস্কেপুলারিস মাসল যেটা, সেটা আপনাদের মনে আছে হয়তো, সেটা হচ্ছে যে স্কেপুলার নিচের দিকে থাকতো, অথবা স্কেপুলার ভিতরের দিকে থাকতো, অথবা বলতে পারি যে পিছনের দিকে প্রায় থাকতো। এই জন্য এখানে এই যে সাবস্কেপুলার নার্ভ গুলো, তারা কিন্তু সাবস্কেপুলারিস মাসলকে সাপ্লাই দেয়। আর যে মিডল সাবস্কেপুলার যে নার্ভটা, এটা মূলত ল্যাটিসিমাস ডরসি মাসলকে সাপ্লাই দেয়। তার মানে আপনার মনে আছে যে আমরা বলেছিলাম যে ল্যাটিসিমাস ডরসি মাসলকে সাপ্লাই দিচ্ছে একটা নার্ভ, তার নাম কি? তার নাম হচ্ছে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। তাহলে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি আরো একটা নাম আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে মিডল সাবস্কেপুলার নার্ভ। এটারই আরেকটা নাম হচ্ছে থোরাকোডরসাল নার্ভ। তার মানে তিনটা নার্ভ আসলে মূলত একই নার্ভ। একটা হচ্ছে মিডল সাবস্কেপুলার, নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি, অথবা থোরাকোডরসাল নার্ভ। এগুলো সবই হচ্ছে এই নার্ভটা। তাহলে আপার সাবস্কেপুলার, মিডল সাবস্কেপুলার, লোয়ার সাবস্কেপুলার, এবং এইখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়ে যায়, সেটার নাম হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। সেটার নাম হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। আর টার্মিনাল যে ব্রাঞ্চটা সেটার নাম হচ্ছে রেডিয়াল নার্ভ। তাহলে 5টা নার্ভ, আপার, মিডল এবং লোয়ার সাবস্কেপুলার নার্ভ। মিডল সাবস্কেপুলার নার্ভেরই আরেকটা নাম হচ্ছে থোরাকোডরসাল নার্ভ অথবা নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। আর সর্বশেষ একটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, যেটা হচ্ছে যে আমাদের আর্ম পার হয়েই সে শেষ হয়ে যাচ্ছে, ফোর আর্মের দিকে সে যাচ্ছে না, আর ফোর আর্ম পার হয়ে যে মাসলটা নিচের দিকে নেমে যাচ্ছে সেটার নাম হচ্ছে রেডিয়াল নার্ভ। এই 5টা নার্ভ। এর মধ্যে খেয়াল করেন, মিডিয়ান নার্ভ যেটা হচ্ছে আমাদের মিডিয়াল কর্ড থেকে একটা রুট নিয়েছে, আবার ল্যাটারাল কর্ড থেকে একটা রুট নিয়েছে। তার মানে সে আসলে মূলত সবগুলোকেই সাপ্লাই দিয়েছে। এই জন্য তার যে রুট ভ্যালু সেটা হচ্ছে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পুরোটাই হচ্ছে তার রুট ভ্যালু, মিডিয়ান নার্ভের রুট ভ্যালু। একইভাবে রেডিয়াল নার্ভও দেখেন, সবগুলোরই পোস্টেরিয়র ডিভিশন থেকে সে ব্রাঞ্চটা নিয়েছে। এই জন্য রেডিয়াল নার্ভেরও রুট ভ্যালু হবে সার্ভাইকাল 8 থেকে থোরাসিক 1। তাহলে রেডিয়াল নার্ভ এবং মিডিয়ান নার্ভের রুট ভ্যালু একই, সেটা হচ্ছে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পর্যন্ত সবগুলো। আলনার নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1। এটাই হচ্ছে আলনার নার্ভের রুট ভ্যালু। মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5, 6 এবং 7। এর মধ্যে এতগুলো নার্ভের মধ্যে আপনার এখানে গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে কোনটা? একটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, তাহলে তার রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5, 6, 7।
একটা হচ্ছে আলনার নার্ভ, তার রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 8 থোরাসিক 1। একটা হচ্ছে এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ যদিও সে কিন্তু তিনটা মানে কর্ড, মানে পোস্টেরিয়র কর্ড হচ্ছে তিনটা ডিভিশন মিলে তৈরি হচ্ছে, কিন্তু সে যেহেতু আর্ম পার হচ্ছে না, এই জন্য তার রুট ভ্যালু শুধুমাত্র সার্ভিক্যাল 5 এবং সার্ভিক্যাল 6। তার মানে সে কিন্তু সার্ভিক্যাল 7, 8 থোরাসিক 1 সেদিকে আর যাচ্ছে না। আর রেডিয়াল নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 5 থেকে থোরাসিক 1। মিডিয়ান নার্ভের রুট ভ্যালু সার্ভিক্যাল 5 টু থোরাসিক 1। এই জিনিসগুলো আপনার লাগবে। তো লেকচার শিটের মধ্যে চলে আসেন। তো লেকচার শিটে প্রথমে আমরা বলি যে ব্রাকিয়াল প্লেক্সাসের ক্ষেত্রে প্রথমে আপনি রুট ভ্যালুটা দাগান। রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 5 থেকে থোরাসিক 1। এটা হচ্ছে এদের ভেন্ট্রাল রেমি হচ্ছে তাদের রুট ভ্যালু। রুট কোথায় থাকে? রুট থাকে হচ্ছে বিহাইন্ড দ্য স্কেলেনাস অ্যান্টেরিয়র। ট্রাঙ্ক কোথায় থাকে? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ নেকে। এই যে ট্রাঙ্ক এবং রুট, এগুলো হচ্ছে সুপ্রাক্লাভিকুলার পার্ট অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আর যেটা হচ্ছে ডিভিশন, যেটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য এক্সিলাতে থাকে বা এক্সিলাতে থাকে। আর কর্ড হচ্ছে ইনফ্রাক্লাভিকুলার পার্ট, এটা হচ্ছে ক্লাভিকুলার নিচে থাকে। তো কর্ড আমরা নামকরণ করি সাধারণত এক্সিলারি আর্টারির সাথে তাদের রিলেশনশিপের ভিত্তিতে। এই জন্য কর্ডের ক্ষেত্রে আপনি লিখে রাখতে পারেন যে রিলেটেড টু এক্সিলারি আর্টারি। মানে এক্সিলারি আর্টারি যেটা পোস্টেরিয়রলি সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র কর্ড, এক্সিলারি আর্টারি যেটা মিডিয়ালি সেটার নাম হচ্ছে মিডিয়াল কর্ড, এক্সিলারি আর্টারি যেটা ল্যাটারালি সেটার নাম হচ্ছে ল্যাটারাল কর্ড। তো এই জিনিসগুলো রিডিং পড়ে এই জিনিসগুলো আপনি পাবেন। এর মধ্যে রুট ভ্যালুগুলো একটু দাগান। আর লেকচার শিটের 19 নম্বর পৃষ্ঠায় চিত্রের উপরেই দেখেন একটা জিনিস দেয়া আছে, প্রিফিক্সড প্লেক্সাস। আমরা বলতেছি যে ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, কিন্তু এর মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে সে সার্ভাইকাল 4 থেকে একটা ব্রাঞ্চ নেই। তার মানে তার রুট ভ্যালু তখন দাঁড়ায় সার্ভাইকাল 4 থেকে থোরাসিক 1। অনেক সময় থোরাসিক 1 এর পাশাপাশি সে থোরাসিক 2 থেকেও একটা টান দেয়, এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট ফিক্স। তাহলে প্রিফিক্স মানে হচ্ছে সার্ভাইকাল 4 থেকে থোরাসিক 1, পোস্ট ফিক্স মানে হচ্ছে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 2। এটা একটু আপনি দাগান। অনেক সময় যে রুট ভ্যালুটা জানতে চাওয়া হয় এবং সেটা প্রিফিক্স পোস্ট ফিক্স করে অনেক সময় জানতে চাওয়া হয়। লেকচার শিটের 20 নম্বর পৃষ্ঠায় দেখেন রুট থেকে যে দুটো ব্রাঞ্চ আছে এই দুটো ব্রাঞ্চের নামগুলো দাগান। ট্রাঙ্ক থেকে যে দুটো নার্ভ আসে তাদের নামগুলো দাগান। আর ডিভিশন থেকে কোনো ব্রাঞ্চ আসে না। কর্ড থেকে ল্যাটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড এবং মিডিয়াল কর্ড, এদের থেকে যে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো একটু দাগান। এর মধ্যে আপনারা রুট ভ্যালুটা পড়বেন। মাসকুলোকিউটিনিয়াস নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 5 থেকে থোরাসিক 1, সার্ভিক্যাল 5, 6 এবং 7। এক্সিলারি নার্ভের রুট ভ্যালু সার্ভিক্যাল 5, 6। রেডিয়াল নার্ভের হচ্ছে সার্ভিক্যাল 5 থেকে থোরাসিক 1। আর প্রিফিক্স কখনো হলে তখন সার্ভিক্যাল 4 থেকে হবে। আলনার নার্ভের হচ্ছে সার্ভিক্যাল 8 এবং থোরাসিক 1। সার্ভিক্যাল 7টা একটু কেটে দেন। মিডিয়ান নার্ভের রুট ভ্যালু লিখে রাখেন সার্ভিক্যাল 5 থেকে থোরাসিক 1। তো এটাই মূলত আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের অ্যানাটমি। একটা জিনিস খেয়াল রাখেন, ব্রাকিয়াল প্লেক্সাস আমরা বলেছি আপার লিম্বের নার্ভ কেসে সাপ্লাই। তার মানে উপরের দিক থেকে শেয়ার করেন যে যেটা সার্ভিক্যাল 5 বা সার্ভিক্যাল 6 সে কিন্তু আর্ম এবং ফোরামকে সাপ্লাই দিবে। নিচের দিকে যেটা যেমন থোরাসিক 1 সে সাপ্লাই দিবে কোথায়? সে হ্যান্ডের দিকে সাপ্লাই দিবে। তো এভাবে করে আপনারা হিসেবগুলো করবেন। এবং এখানে যেগুলো অ্যান্টেরিয়র দিক থেকে আসছে, অ্যান্টেরিয়র ডিভিশন থেকে তৈরি হয়, তারা হচ্ছে আমাদের আর্ম, ফোরাম এবং হ্যান্ডের অ্যান্টেরিয়র সারফেস সাপ্লাই দিবে। যেগুলো পোস্টেরিয়র থেকে আসছে যেমন রেডিয়াল নার্ভ, এক্সিলারি নার্ভ, এগুলো দেখবেন যে পোস্টেরিয়রলি সাপ্লাই দিচ্ছে। 21 নম্বর পৃষ্ঠা হর্নর সিনড্রোম নামে একটা জিনিস আছে। বিভিন্ন জায়গায় আপনারা এই হর্নর সিনড্রোমটা পড়ে থাকতে পারেন। তো হর্নর সিনড্রোম মানে হচ্ছে যদি কখনো সিম্প্যাথেটিক ইনভলভমেন্ট হয় কোনো একটা কারণে, যেমন এখানে যেহেতু থোরাসিক 1 আছে, থোরাসিক 1 এর সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক আছে। তো যদি কখনো সিম্প্যাথেটিক ইনভলভমেন্ট হয়, যেমন থোরাসিক 1 এর ইনভলভমেন্ট হয়, তখন আমরা এই ধরনের হর্নর সিনড্রোমগুলো দেখতে পাবো। তো এটা নিউরোলজিতে আপনারা খুব ভালো করে পড়বেন। আপাতত এতটুকু মাথায় রাখেন যে যে সমস্ত সমস্যার ক্ষেত্রে থোরাসিক 1 এর ইনভলভমেন্ট থাকবে তাদের ক্ষেত্রে আমরা হর্নর সিনড্রোম দেখবো। এবং এই হর্নর সিনড্রোমের কম্পোনেন্ট আছে 3টা। একটা হচ্ছে যেমন টোসিস, টোসিস না, এটা আসলে পার্শিয়াল টোসিস হবে, মানে ড্রুপিং অফ আইলিড হচ্ছে টোসিস। তো এটা পার্শিয়ালে যদি হয় এটা হচ্ছে পার্শিয়াল টোসিস। তো হর্নর সিনড্রোমের একটা হচ্ছে যে এই ড্রুপিং অফ আইলিড হবে এবং সেটা পার্শিয়াল হবে। আর একটা হচ্ছে যে মায়োসিস হবে, মানে কনস্ট্রিকশন অফ আইবল, এটা হচ্ছে মায়োসিস। তারপরে হচ্ছে অ্যানহাইড্রোসিস মানে লস অফ সোয়েটিং, মানে একটা হচ্ছে অ্যানোপথ্যালমোস মানে আইবলটা ভিতরের দিকে চলে যাবে, এটা হচ্ছে অ্যানোপথ্যালমোস। আমরা অনেক সময় গয়টারের ক্ষেত্রে দেখি না যে এক্সোপথ্যালমোস, তো হর্নর সিনড্রোমের ক্ষেত্রে দেখবেন হচ্ছে অ্যানোপথ্যালমোস। তো 4টা জিনিস। এবং 5 নাম্বার হচ্ছে লস অফ সিলিওস্পাইনাল রিফ্লেক্স। এই 5টা জিনিস হচ্ছে হর্নর সিনড্রোমের কম্পোনেন্ট। যে সমস্ত ক্ষেত্রে থোরাসিক 1 এর ইনভলভমেন্ট পাবো, যেমন আমরা একটা জিনিস দেখবো যে পরবর্তীতে ক্লামকি প্যারালাইসিস, সেই ক্লামকি প্যারালাইসিসে থোরাসিক 1 এর ইনভলভমেন্ট থাকে এবং তখন কিন্তু হর্নর সিনড্রোমের যে ফিচারগুলো এগুলো আপনি ওখানে পাবেন।
এই জন্য এটাকে আপনি 3টে স্টার দিয়ে রাখেন, পরবর্তীতে এই জিনিসটা আপনার লাগবে। এটা আমরা এখানে দেখিয়েছি যে ব্রাকিয়াল প্লেক্সাসের রুট থেকে এই কি কি আসে, ট্রাঙ্ক থেকে কি আসে, ডিভিশন থেকে এবং কর্ড থেকে কি কি আসে, এই জিনিসগুলো আপনার লেকচার শিটে আছে। ইনফিনিটি স্টার দিয়ে রাখেন, এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। এই প্রশ্নটার আনসারটা একটু দেখেন যে নার্ভ অ্যারাইজিং, 2020 সালে আপনাদের রেসিডেন্সি পরীক্ষা এসেছে, নার্ভ অ্যারাইজিং ফ্রম দ্য রুট অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। আমরা জানি যে ব্রাকিয়াল প্লেক্সাসের রুট থেকে দুটো নার্ভই আসে, একটা নার্ভ হচ্ছে লং থোরাসিক নার্ভ, আর একটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ। তার মানে ডরসাল স্ক্যাপুলার নার্ভটা 2 হবে, লং থোরাসিক নার্ভটা 2 হবে। আর বাকি যেগুলো যেমন নার্ভ টু সাবক্লেভিয়াস, এটা আসে হচ্ছে কোথা থেকে, ট্রাঙ্ক থেকে, আপার ট্রাঙ্ক থেকে আসে। সুপ্রাস্ক্যাপুলার নার্ভটাও আপার ট্রাঙ্ক থেকে আসে, তাহলে দুটো ফলস হবে। আপার সাবস্ক্যাপুলার নার্ভ ফলস হবে। তো এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। এরকম প্রশ্ন আসতে পারে যে ট্রাঙ্ক থেকে কি আসে, অথবা কর্ড থেকে, পোস্টেরিয়র কর্ড থেকে কি আসে, ল্যাটারাল কর্ড থেকে কি আসে, এভাবে করে প্রশ্নটা আসবে এবং খুবই সহজ প্রশ্ন, আপনার কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। এই প্রশ্নটা আবার 2023 সালে আসছে, এই জন্য আমরা দেখাইলাম যে নার্ভ অ্যারাইজ ফ্রম দ্য কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। এবার আসছে যে ব্রাকিয়াল প্লেক্সাসের কর্ড থেকে কি কি আসে, এটা 2023 সালে আসা, কোনো কর্ড বলে নাই, কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। তো ডরসাল স্ক্যাপুলার নার্ভ আমরা জানি যে রুট থেকে আসে, সো এটা ফলস। সাবক্লেভিয়ান নার্ভ, আমরা কর্ড থেকে এরকম কোনো নার্ভের নাম শুনি নাই, সো এটা ফলস। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ আমরা জানি যে ট্রাঙ্ক থেকে আসে, আপার ট্রাঙ্ক থেকে, সো এটা ফলস। সাবস্ক্যাপুলার নার্ভ, আমরা জানি যে আপার, মিডল এবং লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এটা আসে হচ্ছে পোস্টেরিয়র কর্ড থেকে, সো এটা ট্রু। এবং থোরাকো ডরসাল নার্ভ, থোরাকো ডরসাল নার্ভ মানে যেটা হচ্ছে মিডল সাবস্ক্যাপুলার নার্ভ, এটা কর্ড থেকে আসতেছে এবং এগুলো হচ্ছে সবগুলো পোস্টেরিয়র কর্ড থেকে আসে, তো এটা ট্রু হবে। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন দেখেন, এটা হচ্ছে যে 2022 সালে আসছে আপনাদের রেসিডেন্সি পরীক্ষায়, যে ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে বলা হচ্ছে। ব্রাকিয়াল প্লেক্সাস 1 নাম্বার যে স্টেমটা দেওয়া আছে সেটা হচ্ছে অরিজিনেট ফ্রম দ্য রুট হুইচ ইমার্জ ইন ফ্রন্ট অফ দ্য স্ক্লেনাস অ্যান্টেরিয়র। মানে যে রুট গুলো আসে বলা হচ্ছে এগুলো ইন ফ্রন্ট অফ দ্য স্ক্লেনাস অ্যান্টেরিয়র। তো আমরা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে কোথায় রুট, কোথায় কর্ড বা কোথায় ট্রাঙ্ক। তো সেখানে আমরা বলেছি যে রুট থাকে হচ্ছে স্ক্লেনাস অ্যান্টেরিয়রের পিছনে, অথবা স্ক্লেনাস অ্যান্টেরিয়র এবং স্ক্লেনাস মিডিয়াতে মাঝখানে। তার মানে এখানে আপনার অপশনটা অন্যভাবে দিলে ট্রু হতো, যেমন যদি বলতো যে অরিজিনেট ফ্রম দ্য রুট হুইচ ইমার্জ ইন ফ্রন্ট অফ দ্য স্ক্লেনাস মিডিয়াস, তাহলে ট্রু হতো। অথবা বিহাইন্ড দ্য স্ক্লেনাস অ্যান্টেরিয়র, তাহলেও ট্রু হতো। অথবা যদি বলা হতো যে ইন বিটুইন দ্য স্ক্লেনাস অ্যান্টেরিয়র এন্ড মিডিয়াস, তাহলেও ট্রু হতো। তো এটা এখন ফলস। বি নাম্বার বলা হচ্ছে ফর্ম কর্ড হুইচ আর ক্লোজলি রিলেটেড টু দ্য অ্যাক্সিলারি আর্টারি। ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম কর্ড হুইচ আর ক্লোজলি রিলেটেড টু দ্য অ্যাক্সিলারি আর্টারি। তো এটা হচ্ছে যে ট্রু হবে, যদি এখানে এটা আপনাদের ফল দেয়া এবং আপনাদের সম্ভবত এই লাস্ট আওয়ারে এটা ফল দেয়, কিন্তু এটা ট্রু হবে, কারণ আমরা বলেছি যে কর্ড মানে কি, কর্ড মানে হচ্ছে তারা হচ্ছে রিলেটেড টু দ্য অ্যাক্সিলারি আর্টারি। যেটা অ্যাক্সিলারি আর্টারির পোস্টেরিয়রলি সেটার নাম পোস্টেরিয়র কর্ড, যেটা অ্যাক্সিলারি আর্টারির মিডিয়ালি সেটার নাম মিডিয়াল কর্ড, যেটা ল্যাটারালি সেটার নাম ল্যাটারালি কর্ড। সো সি নাম্বারটা, এটা বি নাম্বারটা ট্রু হবে। সিতে বলা হচ্ছে গিভস ব্রাঞ্চ টু দ্য এক্সটেন্সর মাসল অফ দ্য আপার লিম্ব ভায়া ইটস ল্যাটারাল কর্ড। এক্সটেন্সর মাসল অফ দ্য আপার লিম্ব, এক্সটেন্সর মাসল কোনগুলো আপার লিম্বের আমরা একটু পরে বলবো। যে মাসল গুলো হচ্ছে যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে এদেরকে আমরা বলি হচ্ছে এক্সটেন্সর মাসল, আর যেগুলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সর মাসল। মানে ধরেন ফোর আর্মের যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এখানে যে মাসলগুলো এগুলো হচ্ছে ফ্লেক্সর, আর যেগুলো পিছনের দিকে এগুলো হচ্ছে এক্সটেন্সর। ল্যাটারাল কর্ড থেকে আমাদের যে মাসলগুলো আসে, ল্যাটারাল কর্ড থেকে, এই ল্যাটারাল কর্ড মানে হচ্ছে কি, মানে যেটা হচ্ছে অ্যান্টেরিয়র থেকে হচ্ছে যে ল্যাটারাল কর্ডটা গঠন করা হয়েছে, তার মানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সে সাপ্লাই দিবে, তার মানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে ল্যাটারাল কর্ডটা সাপ্লাই দিবে। একইভাবে মিডিয়াল কর্ডটাও কিন্তু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে। আর পোস্টেরিয়র যেগুলো সেগুলো তো হচ্ছে পোস্টেরিয়র থেকে এসেছে, পোস্টেরিয়র ডিভিশন গুলো একসাথে পোস্টেরিয়র কর্ড তৈরি করতেছে। তার মানে পোস্টেরিয়র কর্ড থেকে যে নার্ভ গুলো আসবে সেগুলো হচ্ছে এক্সটেন্সর মাসলকে সাপ্লাই দিবে। আর অ্যান্টেরিয়র থেকে দুটো, একটা হচ্ছে ল্যাটারাল কর্ড, একটা হচ্ছে মিডিয়াল কর্ড, তারা হচ্ছে যে ফ্লেক্সর মাসলকে সাপ্লাই দিবে।
তো এখানে যেটা বলা হচ্ছে যে ল্যাটারাল কর্ড থেকে এক্সটেন্সর মাসলকে সাপ্লাই, যেটা ফলস হবে, কারণ আমরা জানি যে ল্যাটারাল কর্ড সবসময় অ্যান্টেরিয়র গ্রুপের মাসলগুলোকে সাপ্লাই দিবে। তাহলে এক্সটেন্সর মাসলকে কে সাপ্লাই দিবে? পোস্টেরিয়র কর্ড সাপ্লাই দিবে। সাপ্লাই দ্য ল্যাটিসিমাস ডরসিমাল মাসল ফ্রম ইটস মিডিয়াল কর্ড। মিডিয়াল কর্ড থেকে যে মাসলগুলো আসে তার মধ্যে ল্যাটিসিমাস ডরসি মাসলকে কি সাপ্লাই দেয়? ল্যাটিসিমাস ডরসি মাসলকে সাপ্লাই দেয় কি? থোরাকোডর্সাল নার্ভ অথবা নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। এটারই আরেকটা নাম হচ্ছে মিডল সাবস্ক্যাপুলার নার্ভ। আমরা জানি যে আপার, মিডল এবং লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, এই তিনটা পাশাপাশি আমাদের রেডিয়াল নার্ভ এবং অ্যাক্সিলারি নার্ভ, এই 5টা নার্ভ আসে হচ্ছে পোস্টেরিয়র কর্ড থেকে। তার মানে পোস্টেরিয়র কর্ড থেকে